আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। রিথিঙ্কের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আমি রবিউল ইসলাম সানি আছি তোমাদের সাথে। আজকে তোমাদের জন্য অত্যন্ত অত্যন্ত জরুরি এবং পরীক্ষায় অনেকবার আসে এরকম একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের। তোমাদের এসএসসি পরীক্ষায় বাংলা সাহিত্যের যে গদ্য আছে, এই গদ্যের মধ্যে তোমরা যেটাকে সবচাইতে মনে করো ভাইয়া এটা পারি না, অনেক কঠিন লাগে, এরকমই একটা টপিক, সেটা হচ্ছে আমাদের কপোতাক্ষ নদ। এই টপিকটা আজকে হচ্ছে আমরা সবচেয়ে সহজ উপায়ে, যেটা তোমাদের কাছে অনেক কঠিন লাগে এরকম এই কঠিন টপিকের সহজ সমাধান নিয়ে, কঠিন টপিকের সহজ, একদম সহজ সমাধান, হ্যাঁ, এই কঠিন টপিকের একদম সহজ সমাধান নিয়ে আমি রবিউল ইসলাম সানি থাকছি তোমাদের সাথে পুরো ক্লাস জুড়ে। তো ঝটপট করে হচ্ছে সবাই খাতা কলম নিয়ে বসে যাও এবং আজকের এই ক্লাস থেকে তোমরা কি শিখলা, কিভাবে উপকৃত হইলা, সেটা কিন্তু হচ্ছে তোমার আমাদের যে ইউটিউবের কমেন্ট সেকশন আছে সেখানে অবশ্যই অবশ্যই জানাবা। তাহলে আর দেরি না করি, চলো আমরা হচ্ছে আমাদের আজকের যে মূল পড়াশোনা, সেই পড়াশোনায় হচ্ছে চলে যাই। প্রথমেই আমরা যেই জায়গাটা দেখতে চাই বা বুঝতে চাই সেটা হচ্ছে এই কপোতাক্ষ নদের পুরো যেই কবিতা, এই কবিতার মূল দুইটা থট কি, একবারে মূল দুইটা থট, সেটা হচ্ছে তোমরা খাতা কলম নাও। এই কবিতার একদম যেই মূল দুইটা থট, সেই থট দুইটা হচ্ছে, একটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিকাতরতা এবং একই সাথে হচ্ছে তার এই দেশের প্রতি যে প্রেম, সেই দেশপ্রেমের বহিঃপ্রকাশ। এই দুইটা জিনিস হচ্ছে পুরো কবিতার একেবারে মূল ভাব। তো তোমরা এই মাইকেল মধুসূদন দত্তের আজকের যে কপোতাক্ষ নদ কবিতাটা পড়ব, সেইটার আগে আমরা শুরুতেই একটু জেনে নিই এই কবিতার প্রেক্ষাপটটা কি। মাইকেল মধুসূদন দত্ত ঠিক কোন পার্সপেক্টিভ থেকে আমাদের হচ্ছে এই কবিতাটা বলছেন বা লিখছেন। ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করি। প্রথমে আমরা হচ্ছে কবির পরিচয়টা দেখব। তো কবির পরিচয়টা এখানে দেয়া আছে, একবারে বেসিক তথ্য। সে কবে জন্মগ্রহণ করছেন, কবে মারা গেছেন, কোথায় জন্মগ্রহণ করে, এইগুলো তোমাদের দেয়া আছে। কিন্তু আমরা এই কবির এই মূল বক্তব্যের বাইরে, অর্থাৎ তিনি এই জায়গাতে যা যা আছে এইগুলোর বাইরে আমরা চলো একটু দেখি যে অ্যাকচুয়ালি তোমাদের যে সাহিত্য আছে, সেই সাহিত্য তোমাদের লেখক পরিচিতি থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, লেখক পরিচিতি থেকে তোমাদের প্রায় এক্সামে কোশ্চেন আসে। তো আমরা যেটা করব, প্রথমে এই লেখক পরিচিতি থেকে তোমাদের যে এক্সামে কোশ্চেনগুলো আসে সেগুলো হচ্ছে সমাধান করার চেষ্টা করব। তার আগে আমাদের একটু জেনে নেওয়া লাগবে যে অ্যাকচুয়ালি স্যার আমরা এই যে লেখক পরিচিতি পড়ি, অনেক সাল ঠাল পড়ি, জন্মসাল পড়ি, মৃত্যুসাল পড়ি, কোন বই কবে বেরোইছে এগুলো পড়ি, এগুলো কি সবই ইম্পর্টেন্ট, সবগুলোই কি লাগে? উত্তর হচ্ছে না। অ্যাকচুয়াল থট হচ্ছে, মানে দুই একটা কেস ডিফারেন্ট, কিন্তু অ্যাকচুয়াল থট হচ্ছে তোমাদের বাংলার ক্ষেত্রে সাল পড়া লাগে না। দুই একজন ব্যক্তি, সেটা হচ্ছে খুব ডিফারেন্ট, সেটা ছাড়া বাংলার ক্ষেত্রে অ্যাকচুয়ালি সাল পড়তে হয় না। বাংলার ক্ষেত্রে সাল খুব একটা ইম্পর্টেন্ট না, সাল তোমরা পড়বা না, বাদ, সাল বাদ, বুঝছো? তাহলে এখন প্রশ্ন হচ্ছে স্যার সাল যদি বাদ দেই, ওকে ফাইন, বাদ দিলাম, কিন্তু বাদ দিয়ে পড়বো কি, কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট? তাহলে বলো তো, লেখক পরিচিতির 5টা জিনিস ইম্পর্টেন্ট। কি কি? মানে ধরো তোমাদের বইয়ে হচ্ছে একেবারেই বিখ্যাত যেই কবি সাহিত্যগুলো আছে, কবি আছে যেগুলো, যেমন ধরো হচ্ছে কাজী নজরুল ইসলাম বলো, রবীন্দ্রনাথ ঠাকুর বলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলো, মাইকেল মধুসূদন দত্ত বলো, এইরকম রিমার্কেবল দু একজন কবি ছাড়া তাদের আসলে বাকিদের আসলে খুব একটা সাল ঠাল পড়বা না। তাহলে কি জিনিস পড়বো, কোন 5টা জিনিস পড়বো, চলো আমরা একটু দেখি। 5টা তথ্য পড়তে হয়। 5টা তথ্য কি কি? এক, তার হচ্ছে জন্মস্থান পড়তে হয়। জন্মস্থান তুমি ম্যাক্সিমাম চাইলে তার জন্ম সালটা পড়তে পারো, দু একজন বিখ্যাত ব্যক্তির। 2 নাম্বার হচ্ছে পড়তে হয় তার পেশা বা কর্মজীবন। পেশা বা কর্মজীবন পড়তে হয়, কর্মজীবন পড়তে হয়। স্যার আর কি পড়তে হয়? আর পড়তে হয় হচ্ছে তার সাহিত্যকর্ম, অর্থাৎ তিনি কোন কোন সাহিত্যকর্ম রচনা করেছেন, তার বিখ্যাত যেগুলো পরীক্ষায় আসে। অর্থাৎ এইটাই তোমাদের হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বা তোমাদের এক্সামে আসার মতো। ঠিক আছে, এইটাই সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, সাহিত্যকর্ম। একজন লেখকরে তার আমরা কি দিয়ে চিনি? তার সাহিত্যকর্ম দিয়ে চিনি। এর বাইরে হচ্ছে আমাদের আর কি আসে? আমাদের আর পরীক্ষায় আসে তার উপাধি বা ছদ্মনাম। ঠিক আছে, উপাধি বা ছদ্মনাম, এটা আসে পরীক্ষায়। ছদ্মনাম, এটা আসে পরীক্ষায়।
এর বাইরে স্যার আর কি আসে পরীক্ষায় আমাদের? আর একটা আসে হচ্ছে যদি মানে বিখ্যাত ব্যক্তির তিনি কোনো পত্রিকার সাথে যুক্ত ছিলেন কিনা সেই পত্রিকাগুলো। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা এসএসসির ক্ষেত্রে কি পড়ব? তোমার মূল বইয়ে যেই তথ্যগুলো দেয়া আছে, আই রিপিট, তোমার মূল বই তোমরা মূল বই পড়তে গেলে খেয়াল করো, তোমরা মূল বই পড়তে গেলে শুরুতে যে লেখক পরিচিতি আছে সেইখান থেকে এইটুকুই পড়বা, যেইটুকু আমি হচ্ছে মাত্র তোমাদের বললাম, এখান থেকে ওইটুকুই পড়বা, এই যে 5টা তথ্যই পড়বা এই মূল বই থেকে, তাইলেই তোমাদের মোটামুটি কমন পড়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এই 5টা তথ্যের মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের পরীক্ষায় হিউজ আসে, এই জিনিসগুলো চলো একটু শিখে আসি। তো এই জিনিসগুলো শুরুতেই শেখার যে ধারা সেটা হচ্ছে এইখানে আমরা একটু দেখছিলাম, মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন 1824 সালে এবং তিনি বাংলা সনেটের প্রবর্তক, অর্থাৎ তার যদি কোনো উপাধি বলে পরীক্ষায় আসে তাহলে তিনি হচ্ছে বাংলা সনেটের প্রবর্তক। মূল সনেট আরও একজন লিখছিলেন, তার নাম কি জানো? পেত্রাক। ওটা আমরা যাচ্ছি, ওটা আমরা দেখব পুরো সনেট নিয়ে যখন আমরা আলোচনা করব। আজকের আলোচনার মধ্যে আরেকটা জিনিস থাকবে, যেমন সনেট, তারপর হচ্ছে সনেট কিভাবে থাকে না থাকে, এইগুলো তো থাকবেই, পরে কবিতাটা এক্সপ্লেন করবো আর কি। আর একাধারে তাকে হচ্ছে মহাকবি হিসেবে বলা হয়। ঠিক আছে, মাইকেল মধুসূদন থেকে বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য তিনি আসলে লেখেন, কাব্যগ্রন্থ যেগুলো সেগুলো লেখেন। তার জন্মস্থান কোথায় এটা আমরা বলছি, তার জন্মস্থান কিন্তু বাংলাদেশে। এবং এই যে যশোর জেলা, আমি জানি না তোমাদের মধ্যে যশোর জেলার যারা আছো তোমরা কিন্তু চাইলে হচ্ছে আমাকে একটু জানাই দিতে পারো যে ভাইয়া আমি যশোর জেলার। তো যশোর জেলার সাগরদাড়ি গ্রামে সেইখানে হচ্ছে তার জন্ম, যেটা কপোতাক্ষ নদের পাশে। যেটা কি বাবা? কপোতাক্ষ নদের পাশে। এখন এই তথ্যের বাইরে আমাদের চলো একটু মিলাই যে তিনি আসলে আর কি কি পেশায় যুক্ত ছিলেন। দেখো, তার আমরা জন্মস্থান এবং সালটা পাইছি, কিন্তু এখন তিনি তার পেশা বা কর্মজীবনে কি ছিলেন? একাধারে তিনি নাট্যকার ছিলেন, একাধারে লেখালেখি করতেন, এই জায়গাগুলো তো আছে। এই জায়গার বাইরে তিনি আর কি কি করছেন? তিনি আইনজীবী ছিলেন, বুঝছো? তিনি আইনজীবী ছিলেন, তিনি দোভাষী হিসেবেও কাজ করছেন, দোভাষী, বুঝছো? দোভাষী হিসেবেও তিনি কাজ করছেন, যদিও এটা খুব একটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই জায়গাতে সাহিত্যকর্ম। তাহলে চলো আমরা হচ্ছে তার সাহিত্যকর্মগুলো একটু জানি। তার সাহিত্যকর্মের মধ্যে তার হচ্ছে কাব্যগ্রন্থ আছে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, বাচ্চা লোক পরীক্ষায় আসবে তার কাব্যগ্রন্থ। খেয়াল করো, কাব্যগ্রন্থ, তার কাব্যগ্রন্থের মধ্যে সবচাইতে বেশি যেটা পরীক্ষায় আসবে, স্টার চিহ্ন দিয়ে আমি বলতেছি, আসবে, স্টার চিহ্ন দিয়ে বলতেছি তোমাদের পরীক্ষায় আসবে, সেটা কি? তার কাব্যগ্রন্থের মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে নাম, লেখা হচ্ছে মেঘনাদ বধ কাব্য, মেঘনাদ বধ কাব্য। এবং তোমাদের এটাও বলি, এই মেঘনাদ বধের কাব্যের একটা কবিতা তোমরা ইন্টারমিডিয়েটে যখন উঠবা তখন হচ্ছে পড়বা। এর বাইরে তার আরও যে সকল কাব্য আছে, যেমন হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য। ঠিক আছে, আরও কি কাব্য আছে? তিলোত্তমা সম্ভব কাব্য। আরও কি কাব্য আছে তার? ব্রজঙ্গনা কাব্য, ব্রজঙ্গনা কাব্য, বীরঙ্গনা কাব্য, এগুলো আসে পরীক্ষায়। তাহলে স্যার আমরা তার হচ্ছে কি পাইলাম বলো তো? আমরা তার হচ্ছে স্যার কাব্যগুলা পাইলাম, ব্রজঙ্গনা কাব্য, বীরঙ্গনা কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য। এর বাইরে তার হচ্ছে নাটক আছে, নাটক, এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, লিখে নাও। হ্যাঁ, তোমাদের বেশ কয়েকবার পরীক্ষা এগুলো এমসিকিউতে আসছে বিশেষ করে। তাহলে স্যার তার নাটক থেকে কি কি নাটক আছে? শর্মিষ্ঠা, ঠিক আছে, শর্মিষ্ঠা। স্যার আর কি নাটক আছে যেটা ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে, আসার মতো নাটক? আরেকটা আসে যেমন হচ্ছে পদ্মাবতী, পরীক্ষায় আসে, পদ্মাবতী কাব্য, হ্যাঁ সরি পদ্মাবতী নাটক। আর স্যার কি আসে? কৃষ্ণকুমারী, ঠিক আছে, তার ইম্পর্টেন্ট নাটক। স্যার এইগুলা না হয় বুঝলাম, হ্যাঁ এইগুলা না হয় বুঝলাম। এর বাইরে আমাদের আর কি আসে পরীক্ষায়? দেখো আর কি আসে পরীক্ষায়, যে তার 2টা প্রহসন আছে। প্রহসন মানে জানো বাবা? প্রহসন মানে কি জানো? প্রহসন মানে হচ্ছে আমরা কৌতুক করি না, ঠাট্টা করি না, হাস্যরস করি না, সেগুলোকে বলা হয়েছে প্রহসন। তার এরকম 2টা প্রহসন আছে। নাম্বার 1
এক নাম্বার কি, তার এরকম দুইটা প্রহসন, একটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও, বুড়ো শালিকের ঘাড়েরও, শালিকের ঘাড়ে রো, বুঝছো? আরেকটা কি আছে তার ইম্পর্টেন্ট, আরেকটা সেটা হচ্ছে একেই কি বলে সভ্যতা, একেই কি বলে সভ্যতা, একেই কি বলে সভ্যতা। এই দুইটা প্রহসন তার ইম্পর্টেন্ট। তো তোমাদের জাস্ট তার সাহিত্যকর্ম থেকে যে এইটুকু দিছি, এখান থেকে তোমাদের পরীক্ষায় শিওর থাকো বিভিন্ন বোর্ডে মানে একটা করে প্রশ্ন থাকবেই থাকবে। এখন বলছে আমরা স্যার মোটামুটি বুঝলাম তার এই জায়গাগুলো, এছাড়া তোমাদের মানে তাকে কিসের কিসের আবিষ্কারক বলা হয় আমি তোমাদের অলরেডি একটা ধারণা দিয়েছি, যেমন হচ্ছে তাকে সনেটের প্রবর্তক বলে, মহাকবি বলে, যেমন তাকে বলা হয়েছে মহাকবি, ঠিক আছে, তাকে বলা হয়েছে সনেটের প্রবর্তক, বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক। এই সনেট কি জিনিস বুঝাচ্ছি, সনেটের প্রবর্তক, সনেটের আমরা এরপরে সনেটে যাব, সনেটের প্রবর্তক, তাকে বলা হয়েছে সনেটের প্রবর্তক। আচ্ছা, তাকে আরো কি বলছে, মানে তিনি কি করছেন, আধুনিক আধুনিক বাংলা কবিতার জনক, আধুনিক আধুনিক বাংলা কবিতার জনক বলা হয়েছে তাকে, বাংলা কবিতার জনক, কবিতার জনক বলা হয়েছে তাকে। শুধু তাই না, আর কি বলছে, মানে পরীক্ষায় আসার মতো স্যার এই জায়গাতে, হ্যাঁ জায়গাগুলো দেখো, তিনি ওই যে বলছিলাম যে প্রথম যে কাব্য মেঘনাদ বধ কাব্য, এইটা এটা এটা আসবে তোমাদের পরীক্ষায়, এটা যেটা বলছিলাম যেটা আসবে। ওকে, তাহলে মোটামুটি স্যার তার সম্পর্কে আমরা মোটামুটি জানছি। তিনি বেশ কিছু পত্রিকার সাথেও যুক্ত ছিলেন, ওগুলা তোমাদের পরীক্ষায় আসে না, এই জন্য হচ্ছে ওইটা লিখি নাই। এবং একটা জিনিস তার আসবে, সেটা হচ্ছে তাকে তোমরা একটু বড় হইলে সেটা পড়বা, যে তার উপাধি কি বা ছদ্মনাম কি, তাকে কি উপাধিতে বা কি ছদ্মনামে ডাকে, এটা একটু লিখে নাও, কাজে দিবে, ইম্পর্টেন্ট। এটা একটু লিখে নাও, কাজে দিবে, ইম্পর্টেন্ট। তাকে বলা হয় টিমোথি পেন পয়েম, টিমোথি পেন পয়েম, এটা তার ছদ্মনাম, টিমোথি পেন পয়েম, পেন পয়েম, বুঝছো, কলমের কবি, কলম কবি, এইরকম, বুঝছো? তাহলে আমরা মোটামুটি হচ্ছে তার কি কি পাইলাম, এই লেখক পরিচিতির বেসিক যে সকল তথ্য, এবং আরেকটা জিনিস, তিনি কিন্তু হচ্ছে বাংলা সাহিত্যের অমৃতাক্ষর ছদ্মের হচ্ছে প্রবর্তক, হ্যাঁ, এইটাও কিন্তু তিনি হচ্ছে প্রবর্তন করেন। তো আমরা বেসিক যে তথ্যগুলা সেইগুলা হচ্ছে লেখক সম্পর্কে জানছি। লেখকের আরেকটা জানবো যে হচ্ছে এই যে যেমন তার বিদেশি যেই একটা ভীমরতি আছে, মানে তার হচ্ছে বিদেশিদের প্রতি একটা আকর্ষণ ছিল আগে থেকেই, বিদেশি সংস্কৃতি, ভারতের চেয়ে তার হচ্ছে ইংরেজ সংস্কৃতি তাকে খুব বেশি টানতো, আকৃষ্ট করতো, ওইটার কারণে কি হয়েছে সেই দিকে আমরা যাব। তার আগে আমরা তোমাদের হচ্ছে একটা জিনিস একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে সনেট কি, সনেট এই জিনিসটা কি, খায় না মাথায় দেয়, সবাই একটু খাতা কলম নিয়ে একটু মনোযোগ দাও। সনেট জিনিসটা কি, সনেটের কাজ কি, সনেটের কাজ কি? সনেট মানে হচ্ছে কবিতার এমন একটা ভাবধারা, বুঝো, কবিতার এমন একটা ভাবধারা যেখানে সব ক্ষেত্রে 14 লাইন থাকবে এবং 14টা অক্ষর থাকবে, 14 লাইন এবং 14 অক্ষর থাকবে, প্রত্যেক লাইনে 14টা করে অক্ষর থাকবে, ঠিক আছে? তোমাদের এইরকম কবিতাই হচ্ছে কপোতাক্ষ নদ। স্যার কপোতাক্ষ নদে তাহলে হচ্ছে কয়টা লাইন, 14 লাইন, প্রত্যেকটাতে কি 14টা করে অক্ষর? হ্যাঁ, প্রত্যেকটাতে 14 করে অক্ষর। তাহলে চলো পুরো সনেটটা তোমাকে এক্সপ্লেইন করি। যেমন স্যার আপনি যে কথা বলছেন সেই কথা হচ্ছে ভিত্তি কি, আপনি আমার হচ্ছে দেখান, প্রমাণ দেখান। তাহলে আমরা তাহলে হচ্ছে প্রথমে তোমার একটু প্রমাণ দেখাই যে আমাদের যে প্রত্যেকটা জায়গাতে দেখো এখানে 14 লাইন কিন্তু আছে, 14টা, 1 2 3 4 5 6 7 8, তারপর এখানে দেখো 9 10 11 12 13 এবং 14, দেখছো? তার মানে আমরা এটা বুঝলাম যে এই কবিতায় লাইন থাকবে 14টা। এখন অক্ষর কি 14টা থাকবে? হ্যাঁ, অক্ষর দেখো 14টা থাকবে। দেখো এই যে 1, মনোযোগ দিয়ে, 1 2 3, কয়টা হইলো? 3, 4 5 6, কয়টা হইলো? 6 7 8 9 10 11 12 13 14, এই যে 14 লাইন 14 অক্ষর পাইছো। এরকম করে তুমি যেটা দিয়ে যাবা তারপরটা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, অর্থাৎ 14টা লাইন থাকবে এবং 14টা কি থাকবে? অক্ষর থাকবে।
এইটাকে আমরা কি বলছি? সনেট। এইটাকে আমরা কি বলছি বলো বাবা? এটাকে আমরা কি বলছি বলো? সনেট বলছি। এখন বলছে যে 14 লাইন 14 অক্ষর থাকবে। এইখানে আমরা যে শুরুতে দেখবা সনেটের দুইটা ভাগ। সনেটের কয়টা ভাগ? 2 ভাগ। দেখো সনেটের 2 ভাগ। এই প্রথমে হচ্ছে 8 লাইন থাকবে, এরপরে হচ্ছে 6 লাইন থাকবে। বুঝছো? সনেটের এই প্রথম যেই 8 লাইন, এই 8 লাইনকে বলা হয় অষ্টক। অষ্টক, বুঝছো? এবং পরের যে 6 লাইন, এই 6 লাইনকে বলা হয় ষষ্ঠক। ষষ্ঠক, বুঝছো? সনেটের প্রথম 8 লাইনকে কি বলা হয়? অষ্টক। এবং পরের 6 লাইনকে কি বলা হয়? ষষ্ঠক। এবার খেয়াল করে দেখো, এই সনেটের যেই 8 লাইন আছে, এই 8 লাইন, প্রথম 8 লাইনে থাকে ভাবের প্রবর্তনা। স্যার এই ভাবের প্রবর্তনা মানে কি? ভাবের প্রবর্তনা মানে কি? প্রবর্তনা কেউ বলে না ভাই, সবাই শুধু কয় ভাবের প্রবর্তনা, কেউ কয় না ভাবের প্রবর্তনা মানে কি। ভাবের প্রবর্তনা মানে ভাবের উপস্থাপন। অর্থাৎ তোমার যে দুঃখ কষ্ট, এই দুঃখ কষ্টের যে উপস্থাপনা, এইটা হচ্ছে প্রথম 8 লাইনে থাকে উপস্থাপনা। এবং তারপরের 6 লাইন, এই যে এই 6 লাইন, এই 6 লাইনে কি থাকে? এই 6 লাইনে থাকে হচ্ছে ভাবের, এই 6 লাইনে থাকে হচ্ছে ভাবের পরিণতি, মানে ফলাফল। ভাবের পরিণতি অথবা ভাবের কি? ফলাফল, রেজাল্ট। হ্যাঁ, তার মানে প্রথম 8 অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা এবং পরের 6 থাকে কি বাবা? ভাবের প্রবর্তন। তাহলে আমরা সনেটের এই প্যাটার্নটুকু বুঝছি। এখন বলছে সনেটের যেই কবিতার মিল, অন্তমিল, দেখবে এরকম একটা লেখা আছে সনেটের, তোমাদের এরকম একটা লেখা পাবা তোমরা যে সনেটের অন্তমিল কেমন? অন্ত মানে শেষ, মিল, তাই না? অর্থাৎ সনেটের এই শেষের মিলটা হবে কেমন? কিভাবে? স্যার এইটা একটু বুঝায় এখন। অন্ত এই শেষে মিল থাকে কেমনে? দেখবা তোমাদের এরকম বইয়ে লেখা আছে, কি লেখা আছে? লেখা আছে ক খ, তারপর হচ্ছে ক খ, তারপর আবার লেখা আছে ক খ, এরপর লেখা আছে খ ক। স্যার এটা মানে কি? এটি তো স্যার বুঝি না, এটা একটু বুঝাই এখন, তাই না? আবার এরকম দেয়া আছে গ ঘ, ঠিক আছে? আবার দেয়া আছে গ ঘ, আবার দেয়া আছে এরকম গ ঘ। হ্যাঁ, মানে এরকম দেয়া আছে গ ঘ, গ ঘ। হ্যাঁ, তারপর আবার দেয়া আছে এরকম গ ঘ। এটার মানে কি? আচ্ছা, প্রথমে একটু বুঝায় বলি। প্রথম সেন্স যেটা, সেটা একটু খেয়াল করো। প্রথম সেন্স যেটা, সেটা একটু খেয়াল করো। সনেটে এই যে বলছে প্রথম 8 লাইন অষ্টক, অষ্টকে যে ভাবের প্রবর্তনা, সেইটার মিল বলছে যে এই রকম। হ্যাঁ, ক খ, ক খ, ক খ এবং খ ক। আর শেষের যেই 6টা, এই যে গ ঘ, গ ঘ, গ ঘ, অথবা গ ঘ গ, অথবা হচ্ছে ঘ ঘ ঘ, এই যে এরকম করে দেয়া আছে। স্যার এইটা একটু আমাকে এক্সপ্লেন করে দিবেন প্লিজ। চলো আমরা হচ্ছে কবিতায় গিয়ে এই তোমার অন্তমিল, এই 8 এবং এই যে এই 6, এটা একটু মিলাইয়া দিয়ে আসি, বুঝাইয়া দিয়ে আসি কত সহজ এইটা। তোমরা শুধু শুধু এগুলো নিয়ে চিন্তা করো। চলো দেখি আমরা পড়াশোনা যে কত সহজ, এগুলো একটু চলো আমরা একটু দেখি। দেখো, আমি যদি তোমাকে এইখানে যাই, এইখানে গিয়ে আমি যদি তোমাকে ধরে নেই, এই যে তুমি যদি এই প্রথম 8 লাইনটাকে ধরো, আমরা ম্যাথ করি না, অঙ্ক করি না? অঙ্ক করার সময় আমরা কি বলি? বলি যে মনে করি, মনে করি, এরকম লিখি না? এই যে তোমাদের ভাইয়া পড়ায়, ম্যাথ পড়ায়, তখন বলে না মনে করি এইটা হচ্ছে এক্স, তাই না? যে এটার দাম, কলমের দাম এক্স, এরকম বলি না? কলমের দাম এক্স, এরকম বলি না? তারপরে বলি যে হচ্ছে কলমের দাম, খাতার দাম ওয়াই, এরকম বলি না? খাতার দাম, খাতার দাম ওয়াই, এরকম বলি না বাবা? কলমের দাম এক্স, খাতার দাম ওয়াই, এরকম বলি না? তো এরকম আমরা হচ্ছে ধরে নিব। কি ধরে নিব? আমরা ধরে নিব যে এইখানে এই যে মো নে, এই যে নে আছে, এই নেটা হচ্ছে আমাদের ক, এটা আমরা ধরে নিব, মনে করি। এবং এই যে তার মানে এখানে যত নে আছে, এই যে নে আছে, যত নে, এই সবগুলো হইছে আমাদের ক, তাই কিনা? তাহলে এবার খেয়াল করে দেখো যে সতত হেনত তুমি পরমর মনে, ঠিক তেমনি সতত যেমতি লোক নিশার স্বপনে, এই যে নিয়ে আছে, তাহলে এইটাকেও ধরে নিব ক, যত নিয়ে আছে সব তো ক। ছল নে, যত নিয়ে আছে সব হচ্ছে ক। তারপরে দেখো স্তনে, এই যে যত নিয়ে আছে হচ্ছে ক। ওকে ফাইন, এইটুকু বুঝছি স্যার। এবার তুমি আমাকে আবার একটু মনোযোগ দিয়ে দেখে বলো যে এই জায়গাতে এবার বিরলে, এই যে লে আছে যত লে, এই লেটাকে, সকল লেকে আমরা ধরে নিব খ। বুঝতে পারছো? তাহলে এবার চলো এখানে ধরি,
এই যে কল ক লে, এই যে লে আছে এটাকে ধরে নিব খ, তারপর দ লে এটাকে ধরে নিব খ, জ লে এটাকে ধরে নিব খ। তাহলে এইবার তুমি আমাকে বলো, আমার বলা লাগবে না, তুমি আমাকে মিলায়া দাও। এই যে এই জায়গাতে প্রথমে দেখো তো এই যে ক খ হইছে না, তারপরে দেখো তো এই যে ক খ হইছে না, তারপরে দেখো তো এই যে ক খ হইছে না, এবং সবার শেষে দেখো এই যে খ ক হইছে। বুঝছো? এই হচ্ছে কবিতার যে প্রথম আট, এই প্রথম আটকে ভাবের প্রবর্তনা যেখানে, সেখানে তার অন্ত মিলে এই যে এইটা দেয়া থাকে, এইটাই তোমার বইয়ে দেয় এবং তুমি পারো না, টেনশন করছো। এটাই হচ্ছে এই যে ক খ, ক খ, ক খ এবং খ খ। এইটার পরেরটা জিনিস দেখো, পরের যে ছয়টা আছে এইখানে এবার দেয়া আছে হচ্ছে বাবা কি আমার বে দেয়া। এবার আমার কি দেয়া বলো তো? বে দেয়া, বে। হ্যাঁ, আর এখানে আছে তে। তাহলে আমি এই জায়গাতে ধরে নিছি নে হইছে ক, লে হইছে খ। ঠিক তেমনি এবার হচ্ছে বে হইছে আমার গ, এটা আমি ধরে নিব। এবার হচ্ছে এই যে বে আছে সেই বে কে আমি ধরে নিব কি বলো? গ। আর এই যে তে আছে এই তে কে আমি ধরে নিব ঘ। তাই কিনা? যদি তাই হয় তাহলে এবার খেয়াল করে দেখো আবার যে এইখানে যত বে আছে, যত বে, এই যে যাবে, গাবে, তারপর হচ্ছে দেখো আর কি বলছি, যাবে, গাবে, এই যে বে আছে, এই যে বে, এই যে বে, এই যে বে, এই সকল বে আমার হবে গ। সকল বে আমার হবে কি? গ। তাহলে এবার বলো সকল, এই যে এইটা আছে তে, দিতে, রিতে, গীতে, তাহলে সব জায়গাতে আমার হচ্ছে কি হবে বাবা? ঘ। সবখানে আমার কি হবে? ঘ। সবখানে আমার কি হবে? ঘ। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এইবার মনোযোগ দিয়ে দেখো, তাহলে আবার আমার কি হইল, এখানে গ ঘ হইল, গ ঘ হইল, গ ঘ হইল। মাঝে মাঝে তোমাদের অপশনে দুষ্টমি করে কিভাবে দেয়া থাকতে পারে, বলতে পারে যে এই ভাবের মানে কপোতক্ষণৎ কবিতার শেষের যেই মানে ষষ্ঠক, যেই ষষ্ঠকের অন্তমিল কেমন, ষষ্ঠকের অন্তমিল কেমন। তো তোমার সাথে এরকম দুষ্টমি করে সে অপশনে কি দিবে জানো? অপশনে সে এরকম গ ঘ গ ঘ গ ঘ না দিয়া সে তিনটা একসাথে দিতে পারে, সে এইভাবে দিতে পারে। কিভাবে? গ ঘ গ, এবার মাঝখানে একটা হাইফেন দিবে, হাইফেন দিয়ে এরপরে আবার লিখবে ঘ গ ঘ। এখন তুমি যদি এইটা দেখে টেনশন করো তাইলে তো হইল না, তুমি মিলায় দেখো এইটা আর এটা তো একই। অর্থাৎ তুমি যদি এই যে গ ঘ গ এখানে তাই আছে, আবার দেখো ঘ গ ঘ এখানেও তাই আছে। কথা কি বুঝছো? ক্লিয়ার বাবা? তাহলে সনেটের যেই মূল আলাপ, সেই সনেটটা কি তোমারে বুঝাতে পারছি? এখন বলছে এই যে এই সনেট, এখন বলছে এই সনেট পুরো পৃথিবীতে প্রথম কে আবিষ্কার করেন? এই সনেট পুরো পৃথিবীতে আবিষ্কার করেন হচ্ছে ইতালীয় কবি, ইতালির পেত্রাক নামে একজন ব্যক্তি। পেত্রাক, ইতালীয় একজন কবি, তার নাম কি? পেত্রাক। বুঝছো? ইতালীয় একজন কবি, তার নাম কি? পেত্রাক। তিনি হচ্ছে এই পুরো পৃথিবীতে প্রথম হচ্ছে এই সনেট আবিষ্কার করেন। এবং ওই ভাবধারায় মাইকেল মধুসূদন দত্ত আমাদের কাছে এই বাংলায় সনেট আবিষ্কার করেন। সনেট বাংলা কবিতা, এই যে অমৃতাক্ষর বা হচ্ছে এই সনেট যিনি লেখেন, এই তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। বুঝছি না বুঝি নাই? মাইকেল মধুসূদন দত্ত, বুঝছো? মাইকেল মধুসূদন দত্ত তিনি হচ্ছে বাংলায় প্রথম লেখেন, আর পুরো পৃথিবীতে প্রথম লেখেন কে? পেত্রাক। বুঝছো? এই কারণে অনেক সময় এটাকে বলা হয় পেত্রাকীয় সনেট। পৃথিবীতে এই শুধু পেত্রাকীয় সনেট ছাড়া আরো আরেক রকমের সনেট আছে। এরকম দেখবা হচ্ছে শেক্সপিয়ারের সনেট, এরকমও আছে। বাংলায় প্রথমে তিনি লিখেন, এছাড়া কিন্তু পরবর্তীতে ফরুক আহমেদ থেকে শুরু করে অনেকেই, আরো রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও হচ্ছে কিন্তু সনেট লিখছেন। সো এরকম আরো অনেকেই সনেট লিখছেন। তো আমরা সনেটের যেই প্রথম বা যে প্রাথমিক আলাপ আলোচনা, এইগুলো মনে হয় তোমাদের বুঝাইতে পারছি। পরীক্ষা এখান থেকে যে কোশ্চেন আসবে একটু পরে, আমরা হচ্ছে যখন বোর্ড কোশ্চেন সমাধান করব, তারপর হচ্ছে সিকিউ সমাধান করবো, এমসিকিউ সমাধান করবো, ওইখানে এগুলো দেখবো আর কি। হ্যাঁ, তো এই জায়গাগুলো হচ্ছে আই গেস তোমার হচ্ছে শুরুতে ক্লিয়ার করে দিতে পারছি। এই তারপরে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করতে পারছি, সেটা হচ্ছে এই যে কবির পরিচয়। কবির এখন আমরা যাব হচ্ছে আজকের যে আমাদের
প্রেক্ষাপট, প্রেক্ষাপট মানে হচ্ছে এই কবিতা কেমনে আবিষ্কার হয়েছে, ঠিক আছে, মানে কেন হচ্ছে তিনি এটা নিয়ে লিখলেন, এই যে প্রেক্ষাপট কি, কবিতার প্রেক্ষাপট কি, ঠিক আছে, কবিতার প্রেক্ষাপট। চলো হচ্ছে আমরা একটু কবিতার প্রেক্ষাপটটা জানি, কবিতার প্রেক্ষাপটটা আমরা একটু জানার চেষ্টা করি। খেয়াল করো, কবিতার প্রেক্ষাপটের যে ঘটনা, তার আগে তোমাদের একটা কথা আমি একটু বলে নিই শুরুতেই, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত তিনি তার জীবন পরিচালনার ক্ষেত্রে একটা জিনিস তিনি যেই কাজটা করতেন সেটা হচ্ছে ইংরেজদের, বিশেষ করে ইংরেজ বললে ভুল হবে, আর একটু স্পেসিফিক করি, সেটা হচ্ছে তোমার ইউরোপিয়ানদের এই ইউরোপিয়ানদের তিনি অনুকরণ করতেন, অর্থাৎ তার নিজের দেশের বাংলাদেশের এই যেই বা বাঙালিদের যে কালচার, এই সকল কালচার হচ্ছে ইউরোপীয় স্যুট বুট টাই কোট পরা এই সংস্কৃতি তার বেশি টানত। এই কারণে মাত্র 19 বছর বয়সে, এই কারণে তিনি কি করছেন জানো, মাত্র 19 বছর বয়সে, দেখো তিনি 19 বছর বয়সে, মাত্র 19 বছর বয়সে 1843 সালে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, খ্রিস্টান হন, এবং এই খ্রিস্টান হওয়ার কারণে তার নাম কিন্তু মাইকেল মধুসূদন ছিল না, তার নাম ছিল শুধু মধুসূদন দত্ত। তার নাম ছিল কি, মধুসূদন দত্ত, বুঝছো, এইটা ছিল তার নাম। তো তিনি এই 19 বছর বয়সে ইউরোপীয়দের অনুকরণ করতে গিয়ে নিজের যে হিন্দু ধর্ম এইটা তিনি হচ্ছে বিসর্জন দেন, এবং বিসর্জন দিয়ে তার নামের আগে তিনি মাইকেল এই কথাটা যুক্ত করেন, বুঝছো, তখন হয়ে যান তিনি মাইকেল মধুসূদন দত্ত। এখন এই যে তার ইংরেজি বা ইউরোপিয়ানদের সংস্কৃতি তাকে টানে, এটা টানার কারণে তিনি কি করছেন, তিনি করতে চাইছেন যে বাংলা সাহিত্য এইগুলা ছাইরা ইংরেজি সাহিত্যে তিনি হচ্ছে লেখা শুরু করছেন, বুঝছো, ইংরেজি সাহিত্য তিনি লেখা শুরু করছেন। এখন ইংরেজি সাহিত্যে যে তিনি লেখা শুরু করছেন, এটা কি দেশে বসে? উত্তর হচ্ছে না। তিনি প্রথমে এই নিজেকে বড় করার জন্য তিনি প্রথমে যে কাজটা করছেন, তিনি প্রথমে লন্ডন গেছেন। কোথায় গেছেন? লন্ডন, বুঝছো, তিনি প্রথমে গেছেন লন্ডন। তো লন্ডনে গিয়ে যে সমস্যাটা হয়েছে, সেখানে গিয়ে আসলে মানুষের, সে তো মানে বাঙালি মানুষ, আর লন্ডনে যে ব্যাপারটা ছিল তাদের মধ্যে প্রচুর তোমার জাতভেদ প্রথা, বর্ণ প্রথা, বর্ণ বৈষম্য, বুঝছো, বর্ণ বৈষম্যের শিকার হন। অর্থাৎ তোমরা জানো কি না যে হচ্ছে ইউরোপিয়ানরা এখনো ধরো তুমি এশীয় এই জিনিসটা নিতে পারে না। আমরা বাঙালি, আমরা কিন্তু সংকর জাতি, হাইব্রিড জাতি, এটা জানো তো, যে আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে, বাংলাদেশের আগে এটা ছিল পাকিস্তান, আর পাকিস্তানের আগে ইংরেজরা প্রায় 200 বছর শাসন করছে। তো এই ইংরেজরা 200 বছর শাসন করছে, এখন ওরা আমাদের শ্রেষ্ঠত্ব কোনোদিনই মানতে চায় না। ইংরেজরা মনে করে, শুধু ইংরেজরা না, অনেক ইউরোপীয়রা, ইভেন জার্মানি, দেখবে পৃথিবীতে যে 2টা বিশ্বযুদ্ধ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই যে 2টা বিশ্বযুদ্ধ হয়েছে, এই বিশ্বযুদ্ধ হয়েছে এই চিন্তা ভাবনা থেকে যে আমি আসলে সবচেয়ে শ্রেষ্ঠ, আমার উপরে আসলে কেউ শ্রেষ্ঠ নাই, আমরা হচ্ছে আর্য জাতি, আরিয়ান জাতি, হ্যাঁ, এরকম মনে করতো। তো এই কারণে দেখবা যে এই আমরা যে হাইব্রিড জাতি, মানে দেখো এই কারণে দেখো আমরা যে হাইব্রিড জাতি, আমরা যে সংকর জাতি, এটার একটা প্রমাণ দেখো, সংকর জাতি, আর তারা যে আসলে সংকরায়ন ঘটে নাই, তাদের মধ্যে যে আসলে রক্তের মধ্যে যে হাইব্রিড ঘটে নাই, তার প্রমাণ কি? তুমি দেখবা একজন চাইনিজের দিকে তাকাও, সবগুলো দেখবা যে হচ্ছে একই সাইজের, সবগুলো হচ্ছে চেহারার ফেস কাটিং এক, চোখ দেখতে ছোট, নাক দেখতে বোঝা একই রকম। তুমি আফ্রিকানদের দিকে তাকাও, সব হচ্ছে কালো, লম্বা চোরা, 6 ফুট উঁচা লম্বা, ঠিক আছে, কালো, নিগ্রো এরকম। আবার তুমি হচ্ছে যদি জার্মানিতে যাও, জার্মানি দেখবা হচ্ছে সব খেলোয়াড়গুলো দেখবা সব 6 ফুট, ফর্সা দেখতে, নাক চোখা। অর্থাৎ এই যে এক একজন জাতি এক এক রকম। এবার তুমি বাঙালিতে আসো, বাঙালির মধ্যে তুমি দেখবা, বা এই সাবকন্টিনেন্টে আসো, আমাদের উপমহাদেশে আসো, দেখবা যে একটা দেখতে হচ্ছে বাইকটা, হ্যাঁ, একটা দেখতে দেখবা হচ্ছে সারার মতো এরকম,
বোটকা। আরেকটা দেখবা যে হচ্ছে ওটারে কি বলে যে মঙ্গোলিয়ানদের মতো, আরেকটা দেখবা চাইনিজদের মতো, আরেকটা দেখবা হচ্ছে আফ্রিকানদের মতো। সো এই যে ব্যাপারগুলো কেন ঘটছে, কারণ আমাদের এই জায়গাতে ব্যবসা বাণিজ্য করতে আসছে, ব্যবসা বাণিজ্য করতে আইসা আমাদের পূর্বপুরুষের সেক্ষেত্রে দেখবা যে মহিলাদের বিয়ে করছে, বিয়ে করে হচ্ছে বাচ্চা পয়দা করছে, এবং এক একজন আসছে এখানে ব্যবসা করতে বাণিজ্য করতে, আমাদের মা খালাদের বোনদের বিয়ে করছে, বিয়ে করে হচ্ছে এইগুলা তারা করছে, বুঝছো? সো এইটা হচ্ছে এই কারণে আমরা হয়ে গেছি সংকর, আমরা হচ্ছে হাইব্রিড জাতি, আমাদের মধ্যে সংকরায়ন হয়েছে, কিন্তু অন্যান্য জাতিদের মধ্যে এটা হয় নাই। এইটা কিন্তু এখনো তুমি যদি দেখবা ইউরোপে যেয়ে থাকো, তাহলে দেখবা তুমি এখনো কোনো, হয়তো চেঞ্জ হয়েছে অনেক, কিন্তু এখনো অনেক ইংরেজ দেখবা এরকম, তুমি তার পাশে গিয়ে যদি বসো তাহলে সে বাসের সিট থেকে উঠে যাবে, অর্থাৎ তোমার সাথে সে বসবে না। তো ঘটনা ঘটছে মাইকেল মধুসূদন দত্ত তো হচ্ছে এশীয়, সে এরকম লন্ডনে গেছে, লন্ডনে যাওয়ার পর হচ্ছে সেখানে বর্ণ বৈষম্যের শিকার হয়েছে, তারে আসলে কেউ পাত্তা দেয় না, বুঝছো? আর ইংরেজি সাহিত্য লিখবো, এখন ইংরেজি সাহিত্য লিখতে গেলে যে জ্ঞান দরকার সেই জ্ঞান তো ইংরেজদের মধ্যে অলরেডি আছে, সে তো ওই লেভেলের মেধাবী না যে ইংরেজদের টপকায়া যাবে, ইংরেজদের টপকানোর মেধা তখনও তো তার হয় নাই, সে তো নতুন ছোট, লিখবে। তো এই কারণে সে পরে কি করলো দেখো, হচ্ছে লন্ডন ছেড়ে সে পরে হচ্ছে ফ্রান্স আসলো, লন্ডন ছেড়ে সেখান থেকে সে পরে কোথায় গেল, ফ্রান্সে গেল। আর ফ্রান্সে গিয়া ওইখানে যে মানে ডাইল ভাত খাইবো, ওইখানের খাওয়ান দাওয়ানের দাম হিউজ, অর্থাৎ সেখানে হচ্ছে অর্থ কষ্টে সে হচ্ছে পরে, টাকা নাই, অভাবী, বুঝছো? অর্থের অভাবে, অর্থাভাবে পতিত হয়, ঠিক আছে? তার কাছে আসলে টাকা পয়সা নাই। এইবার তার দেশের কথা মনে পড়ছে। একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, মানে ঘটনা কি ঘটছে, সে কিন্তু আসলে ছাকা খাইছে মূলত, সে ইংরেজদের কাছে গেছে, সে ওইখানে ভাবছে যে ওই তার লেখাটাকে দেখলে হয়তো ইংরেজরা খুব দাম টাম দিবে, আসলে তো তার লেখার আসলে ইংরেজে কেউ দাম দেয় নাই। তো সে ওই জায়গা থেকে এসে যখন ছ্যাঁকা খাইয়া তারপর তার মনে হয়েছে যখন টাকা পয়সা নাই, তখন আসলে ভার্সাই নগরী, ভার্সাই, এই যে ফ্রান্সের ভার্সাই নগরীতে, বুঝছো? ফ্রান্সের কোথায়, ভার্সাই নগরীর পাশে সে আইছে, বুঝছো? ফ্রান্সের ভার্সাই নগরী, ঠিক আছে? এই ফ্রান্সের ভার্সাই নগরীতে আইসা তখন তার মন খারাপ হয়েছে, এখন দেশের কথা মনে পড়ছে, তখন এই অর্থাৎ একজনের কাছে গিয়া দাগা খাইয়া, ছ্যাঁকা খাইয়া, গামছা সিফা খাইয়া তারপরে হচ্ছে সে আইসা, এইবার তার আসলে মন খারাপ হয়েছে, মন খারাপ হয়ে সে আসলে এখন মনে পড়তেছে, আমার সেই কপোতাক্ষ নদ, আমার সেই মাতৃভূমি, তারাই তো আসলে ভালো আছিল, এ না তো আমার কেউ দাম দেয় না, ঠিক আছে, আমার তো কেউ মূল্যায়ন করে না, তখন তার দেশের কথা মনে পড়তেছে। অ্যান্ড দেন তুমি রিয়েলাইজ করো যে আসলে মানুষের অভিজ্ঞতা কিভাবে কাজে লাগে, মানে দেখো অভিজ্ঞতা কিভাবে কাজে লাগে, এই কথা তো সত্য, ইংরেজদের কাছে সে তো কিছুই না, ইংরেজদের কাছে তো সে আসলে কিছু না, কিন্তু সে যে গেছে এই যে বাহিরের দেশে গিয়ে বাহিরের জগৎকে সে চিনছে, ওখান থেকে জ্ঞান সে লাভ করছে, এই জ্ঞান তো বাঙালিদের কাছে অনেক বেশি, এই জ্ঞান তো বাঙালিদের কাছে অনেক বেশি। সে তো এতদিন 10 তলা থেকে লাভ দেওয়ার প্র্যাকটিস করছে, বাঙালি তো জীবনে 2 তলা থেকেই লাভ দেয় নাই। এইবার বাংলাদেশে এসে, এইবার যখন তিনি এই ভারতবর্ষে আসছেন, এবার যখন তিনি লেখালেখি শুরু করছেন, এবার তার লেখার যে ধারা, এতদিন ইংলিশ প্র্যাকটিস করছে, এখন তো বাংলা, আর মানুষ তো বাংলায় কেউ প্র্যাকটিস করে না, সে ইংরেজি প্র্যাকটিস করে এসে এবার বাংলা লিখতেছে, এবার তার লেখার যে ধারা, এই লেখার ধারাটা অনেক 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 উপরে চলে গেল, মানুষজনের কাছে এটা অনেক বেশি গ্রহণযোগ্য হইল, কথাই বুঝছো? এই লেখার ধারাটা আসলেই সমৃদ্ধ হইল, বুঝছো? তার এই অভিজ্ঞতা তাকে আসলে সমৃদ্ধির পথ তৈরি করে দিল, সমৃদ্ধির পথ তৈরি করে দিল, বুঝছো? পথ তৈরি করে দিল। এইবার তিনি দেশে ফিরে আসলেন এবং তারপরে পুরোপুরি লেখায় মনোনিবেশ করলেন। তবে এই যে ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে তিনি আসলে দেশের কথা ভাবতে থাকলেন এবং সে মন খারাপ করে আসলে লেখাটাকে শুরু করলেন। এখন দেশের কথা আসলে সে কি ভাবছে, কি বলছে, আসলে তোমার এই পুরো কবিতাটা সে আসলে কি বলছে, চলো দেখি যে এই দেশের পুরো কবিতাটা সে আসলে কি বলছে। চলো আমরা একটু চিত্র দিয়ে একটু বোঝার চেষ্টা করি। এই যে মনে করো, এটা সাপোজ ধরো এটা হচ্ছে ফ্রান্সের সেই ভার্সাই নগরী, ঠিক আছে? সেই ভার্সাই নগরীতে এই যে ধরো হচ্ছে আমাদের কবি মন খারাপ করে বসে আছে, মন খারাপ করে সে ভাবতেছে যে আসলে সুদূর প্রবাসে বসে যে আমার তো এই জায়গার যে নদী, এই নদীর আসলে পানি যে সেটা তো আসলে মজা পাই না, আমি কপোতাক্ষ নদের পানি খেয়ে মজা পাই, তার কথা আমার বারবার মনে পড়ে। অ্যাকচুয়ালি তার কপোতাক্ষ নদকে মনে পড়ার আড়ালে কি আছে, মাতৃভূমির কথা।
জন্মভূমির কথা মনে পড়ার কথা তার মাথায় আছে, কথা বুঝছো না? আচ্ছা, এরপরে তার যে স্মৃতি, এই স্মৃতি তার মনে হচ্ছে যে শৈশবে ছোটবেলায় স্মৃতি বিজড়িত যে কপোতাক্ষ নদ, এটার প্রতি তার যে অনুরাগ বিরহবোধ, এখান থেকে এই কবিতার জন্ম। এবং এইটা কোত্থেকে নেওয়া হয়েছে এটা আসবে পরীক্ষায়, ইম্পর্টেন্ট 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 ইম্পর্টেন্ট, এটা আসবে। এইটা তার হচ্ছে কালজয়ী কাব্যগ্রন্থ চতুর্দশপদী কবিতা বলি, চতুর্দশপদী কবিতা বলি, এটা আসবে পরীক্ষায়, এটা আসবে পরীক্ষায়। যে কপোতাক্ষ নদ কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এটা আসবে পরীক্ষায়, ঠিক আছে? চতুর্দশপদী কবিতা বলি, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। ওকে, তো আমরা কবিতার যেই মূল প্রেক্ষাপট এটা জানছি, বুঝছি। এখন চলো আসলে এটাও তোমাদের বুঝাইছি যে এখানে কি থাকে না থাকে, সনেটের ব্যাপারগুলো দেখাইছি, অষ্টকে কি থাকে সেটাও বলছি, আর এইখানে কি আছে সেটা একটু তোমাদের দেখাই। যে ধরো এটা মনে করি যে আমাদের সেই কবি, ঠিক আছে, আমাদের সেই কবি আসলে ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে তার মন খারাপ, সে আসলে ভাবছে, সে বলতেছে, কি বলছে, সতত, সতত মানে সর্বদা, সব সময়, সব সময়, সতত, হে নদ তুমি পরমোর মনে, তোমার কথা আমার মনে পড়ে, সতত সর্বদাই সবসময় তোমার কথা ভাবি এ বিরলে, বিরলে মানে কি, একাকী, নির্জনে, একাকী বা নির্জনে, যখন আমি একা থাকি, যখন আমি নির্জনে থাকি, তখন আসলে তোমার কথা ভাবি। কার কথা ভাবে? এই নদীর কথা ভাবে। কোন নদী? কপোতাক্ষ নদ, এই কথাই এখানে বলছেন। এছাড়া এখানে আমরা আরো দেখি তিনি বেশ কিছু তুলনা দিচ্ছেন, যেমন হচ্ছে তিনি বলছেন এই যে এই কবিতার যে হচ্ছে কপোতাক্ষ, সেই কপোতাক্ষকে তিনি মায়ের যেই দুধ আছে, সেই মায়ের যে স্তন আছে তার সাথে তুলনা করছেন। কেন? সে বলছে যে হচ্ছে একজন মা তিনি কি করেন, তিনি তার বাচ্চাকে গড়ে তোলার জন্য তার স্তন দিয়ে হচ্ছে এই যে দুধ পান করান, বাচ্চাকে বেঁচে থাকার যে তাগিদ সেটা হচ্ছে তিনি দেন। তো এই কপোতাক্ষ নদ, এইটাও হচ্ছে, খেয়াল করো, এই কপোতাক্ষ নদ এইটাও হচ্ছে জন্মভূমিকে, জন্মভূমিকে অর্থাৎ এই বাংলার মাটিকে, বাংলার মাটিকে পুষ্ট করেন, বাংলার মাটিকে তিনি পুষ্ট করেন, মাটিকে বা জন্মভূমিকে পুষ্ট করেন। হ্যাঁ, এই কপোতাক্ষ নদকে এইভাবে দেখছে, ঠিক আছে? আচ্ছা, দেখো এই যে এখানে লিখছে যে স্নেহের তৃষ্ণা, পরীক্ষা আসবে যে কপোতাক্ষ নদের জল কবির প্রাণের স্নেহের তৃষ্ণা মিটায়, যেমন মায়ের দুধ সন্তানের তৃষ্ণা মিটায়। আরো বলছে, আরো তিনি উপমা দিয়ে কি বলছেন, তিনি কপোতাক্ষ নদকে দুগ্ধ স্রোতরূপী এইটার সাথে তুলনা করছেন, দুগ্ধ স্রোতরূপী, এবং জন্মভূমিকে মা হিসেবে তুলনা করে তার অকৃত্রিম ভালোবাসার প্রকাশ ঘটাইছেন। এটাই এখানে বুঝাইছে। ওকে, চলো তারপরটা দেখি। ষষ্ঠকের ব্যাখ্যা এবং আকুল মিনতি, মানে সে বলছে আমি কি আর দেশে যাইতে পারবো, হ্যাঁ, সেই সংশয় প্রকাশ করছে, পরীক্ষায় আসবে এটা, তোমার সাথে কি আমার আর দেখা হবে। শুধু তাই না, সে আরো প্রার্থনা করছে, অনুরোধ করছে। কি প্রার্থনা এবং অনুরোধ করছে? সে বলছে যে এই কবিতার মধ্যে যে হচ্ছে তুমি একটু দয়া করে বন্ধু, এইভাবে বলছে, শখে, অর্থাৎ বন্ধু তুমি একটু দয়া করে এই বাংলার মানুষজনকে জানায় দিও যে আমি তোমার কথা এবং বাংলার মানুষের কথা মনে করি। বুঝছো, এই কথা হচ্ছে তিনি এইখানে আমাদের বলছেন। ওকে, সো আমরা মোটামুটি হচ্ছে কবিতার মূল সুর এটা দেখছি, যে নস্টালজিয়া বা নিঃস্বার্থ দেশপ্রেম, প্রকৃতিপ্রেম, এই জিনিসগুলো হচ্ছে কবিতার মূল সুর। এটা তোমাদের সাথে অলরেডি আমি আলোচনা করছি। তারপরেও একটা জিনিস, স্যার নস্টালজিয়া মানে কি যদি আসে তাহলে কি দিবা, খেয়াল করো, ওই যে স্মৃতি কাতরতা, নস্টালজিয়া মানে হচ্ছে স্মৃতি কাতরতা, স্মৃতি কাতরতা, কাতরতা। আমি তোমাদের আগেই বলছি এই কবিতার মূল সুর দুইটা, আই রিপিট দুইটা, একটা হচ্ছে স্মৃতি কাতরতা আর একটা হচ্ছে নিঃস্বার্থ দেশপ্রেম। যদি পরীক্ষায় আসে এবং তুমি বুঝতে না পারো যে আসলে এটা কি দিছে, এই হয় স্মৃতি কাতরতা দাগাবা অথবা দেশপ্রেম দাগাবা, উত্তর হয়ে যাবে অপশন, মানে যখন গ থাকবে, গ নং প্রশ্ন উত্তর দাগাবা, তখন হচ্ছে হয় সেটা স্মৃতি কাতরতা হবে আর নাহলে সেটা দেশপ্রেম হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা স্মৃতি কাতরতা হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা অপশন গতে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা স্মৃতি কাতরতা হবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দেখবা বলবে কবিতার মূল সুর, তা কবিতার মূল সুর কি, সেটা হচ্ছে দেশপ্রেম। বুঝছো, যদি একবারই না বুঝো এই দুইটা দাগায় দিয়ে আসবে, উত্তর হয়ে যাবে, আর লাগবে না, যথেষ্ট পড়াশোনা করছো। তা আমাদের এইটা ছিল। এখন চলো আমরা হচ্ছে এইগুলা তো গেছে, এখন আমরা চলো একটা কাজ করবি, উপসংহার আছে, আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই পুরো কবিতাটা আমরা একটু এক্সপ্লেইন করে পড়বো। লাভ কি, পুরো কবিতাটা এক্সপ্লেইন করে পড়লে এখান থেকে যদি এমসিকিউ আসে
বিশেষ করে এমসিকিউ আসে এবং বিশেষ করে জ্ঞানমূলক প্রশ্ন আসে। এমসিকিউ অথবা যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে তাহলে এখান থেকে আমরা উত্তর করতে পারবো। এই কারণে আমাদের প্রত্যেকটা লাইন ভালো করে পড়তে হবে। শুধু তাই না, আমাদের হচ্ছে অনেক সময় অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে সমাধান করা যায়। প্রত্যেক লাইন যদি আমরা ব্যাখ্যা সহকারে পড়ি। অনুধাবনমূলক প্রশ্ন চলো আমরা একটু দেখি। মানে এইগুলা করব এইটার মাধ্যমে পুরো কবিতাটা হচ্ছে আমরা এক্সপ্লেইন করে পড়ার পরে। তাহলে আর দেরি করবো না, চলো আমরা পুরো কবিতাটা একটু ধরে 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 হ্যাঁ আমরা একটু পড়ি। চলো আমরা একটু দেখি বা পড়ি। তাহলে প্রথম বিষয় যে বলছে সতত, এটা তোমাদের একটু আগে বলছি। সতত মানে সব সময় সতত। হে নদ, কবিকে ইয়েকে সম্বোধন করছে, নদকে, হ্যাঁ কবতাক নদকে সম্বোধন করছে। হে নদ, তুমি পড়ো মোর মনে, আমার মনে পড়ো, হ্যাঁ সবসময় তুমি তোমার কথা আমার মনে পড়ে, এই কথা বলছে। সতত সব সময় তোমার কথা ভাবি এ বিরলে। বিরলে মানে কি তোমাদের বলছি, একাকী, নির্জনে, একাকী বা নির্জনে, অর্থাৎ আমি যখন একা থাকি তখনও তোমার কথা মনে পড়ে। শুধু তাই না, আমি যখন সব সময় তোমার কথা আমার মনে পড়ে, একা থাকলেও মনে পড়ে, একা না থাকলেও মনে পড়ে, এই কথা বলছে। তারপরটা দেখো, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে তোমাদের শিখাইতে হবে, এটা শুরু করার আগে আমার শেখানো উচিত ছিল, তারপর হচ্ছে তোমাদের একটু শিখিয়ে দিই। সেটা হচ্ছে কবিতা পড়ার ক্ষেত্রে, দেখি কবিতা পড়ার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এটা স্টার চিহ্ন দাও। এটা এই জিনিস আগে বোঝা লাগবে, এই জিনিস সবার শুরুতে পড়ানো উচিত ছিল, তারপরে তোমাদের একটু বলি। সেটা হচ্ছে কবিতা পড়ার ক্ষেত্রে, কবিতা পড়ার ক্ষেত্রে কোথায় থামতে হয়, কোথায় থামবো, এটা ইম্পর্টেন্ট। স্যার আমরা কি লাইনের শেষে থামবো নাকি আমরা জ্যোতি বা বিরাম চিহ্নে থামবো? অ্যাকচুয়ালি আমরা থামবো কোথায়, এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। খেয়াল করো, মনে রাখবা কখনোই কবিতায় লাইনের শেষে থামবা না। লাইনের শেষে নয়, বরং বিরাম চিহ্নে থামতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার বিরাম চিহ্ন কয়টা? ইম্পর্টেন্ট। যত কমা আছে, যত কমাদারি কোলন, সবই কি বিরাম চিহ্ন? উত্তর হচ্ছে না, সব কিছু বিরাম চিহ্ন না। বিরাম মানে কি? বিশ্রাম। বিরাম মানে কি বাবা? বিশ্রাম। খেয়াল করো, বিরাম মানে বিশ্রাম। একবারে তুমি কোন কোন জায়গাগুলোতে পুরোপুরি থামো, খেয়াল করো, তুমি 3টা বা 4টা জায়গায় পুরোপুরি থামো। তুমি 3টা বা 4টা জায়গায় পুরোপুরি থামো। 1 নাম্বার হচ্ছে তুমি পুরোপুরি থামো হচ্ছে যেখানে দাড়ি আছে, দাড়ি, এই যে দাড়ি আছে, দাড়ি চিহ্ন তো নিশ্চয়ই, এই যে এটা, এখানে থামো। স্যার তুমি আর কখন থামো? খেয়াল করো, তুমি আর থামো হচ্ছে যেখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, ঠিক আছে, যেখানে এরকম প্রশ্নবোধক চিহ্ন আছে সেখানে তুমি থামো। স্যার আর কোথায় থামো? আর আমরা থামি হচ্ছে ঠিক যেখানে দেখবা বিস্ময় সূচক চিহ্ন থাকে, বিস্ময় সূচক চিহ্ন থাকে, সেখানে তুমি থামবা। ঠিক আছে, আরেকটা আছে, সেটাকে আমরা বলি 2 দাড়ি, যদিও সেটা খুব একটা পরীক্ষায় আসে না বা লাগেও না তোমাদের ক্ষেত্রে, সেটা অ্যাকচুয়ালি গানের ক্ষেত্রে লাগে। তারপর আমি লিখে দিলাম 2 দাড়ি, 2 দাড়িতে হচ্ছে থামতে হয়। ঠিক আছে, 2 দাড়ি যেখানে সেখানে থামতে হয়। 2 দাড়ি যেখানে, গান গাওয়ার ক্ষেত্রে 2 বার, ওই লাইন 2 বার বলতে হইলে অ্যাকচুয়ালি এখানে এই জায়গাটা থামতে হয়, লাইনের শেষে নয়, বরং থামতে হবে কোথায়? যেখানে বিরাম চিহ্ন আছে, হয়তো দাড়ি বা প্রশ্নবোধক চিহ্ন বা বিষয়সূচক চিহ্ন, সেখানে থামতে হয়। স্যার নমুনা দেখান। নমুনা হচ্ছে এই যে এইখানে দেখো, সেটা হচ্ছে নমুনা হচ্ছে এই যে এইখানে দেখো, তুমি যদি এইখানে থামো, সতত জ্যামতি লোক নিশার স্বপনে, এখানে থামো, তারপরের লাইন হবে শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলে কলে। ঠিক আছে, আবার যদি এখানে থামো, জুরাই একান আমি ভ্রান্তির চলনে, আলহামদুলিল্লাহ, কিছুই বুঝবা না, হবে না, এভাবে না। তুমি খেয়াল করে দেখো, আমরা প্রত্যেক লাইন বাই লাইনে এক্সপ্লেইন করবো, কিন্তু পুরো ব্যাপারটা দেখো। এইখানে আমার অ্যাকচুয়ালি থামতে হবে এই যে এই জায়গাতে, যেখানে বিস্ময় সূচক চিহ্ন দেয়া আছে, সেখানে থামবো আমি। কেন?
খেয়াল করে দেখো, আমি পুরোটা যদি তোমাকে এক্সপ্লেন করে বলি, এই পুরো লাইনটা ধরে 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 এই পুরোটা একটা প্যারা হিসেবে আমি যদি এক্সপ্লেন করে বলি, তাহলে তোমার কাছে বুঝতে সুবিধা হবে। ভুল দিছি, এখানে দেখো পুরোটা তোমার বুঝতে লাইন বাই লাইন ব্যাখ্যা সহকারে বুঝতে সুবিধা হবে। কিভাবে? সতত অর্থাৎ সর্বদাই, সব সময়, সতত সব সময়। যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্র ধ্বনি, অর্থাৎ মানুষজন যখন ঘুমায়, নিশার মানে নিশা মানে রাত, নিশা মানে কি বাবা? রাত। স্বপন মানে কি? স্বপ্নে, স্বপ্নে। তো মানুষ স্বপ্নে কি করে? অবাস্তব জিনিস শোনে, অবাস্তব জিনিস দেখে, এরকম না? মানুষ স্বপ্নে সাধারণত কি করে? অবাস্তব, অবাস্তব জিনিস শোনে বা অবাস্তব জিনিস দেখে, অবাস্তব। ঠিক আছে? শোনে মায়া মন্ত্রধ্বনি। এই মায়া মন্ত্রধ্বনি মানে এটা এখানে লেখা উচিত হয়নি আমার, এই যে এখানে দেখো, শোনে রাত্রের স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি, অর্থাৎ সে যখন রাত্রের ঘুমায় তখন এইরকম মায়া মন্ত্রধ্বনি, যেগুলো আসলে অলিক, যেগুলো আসলে অবাস্তব, 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 যেগুলো আসলে রিয়েল না, এরকম যেমন মানুষজন রাত্রেবেলা ঘুমাইলে অবাস্তব জিনিস শোনে, অবাস্তব জিনিস দেখে, তবে সেরকম করে দেখো তেমনি তব কলে কলে জুড়াই একান আমি ভ্রান্তির ছলনে। দেখো কি বলছে, আমি তোমার কথা মনে করি সব সময়, আমি যখন একা থাকি তখনও তোমার কথা আমার মনে পড়ে। শুধু তাই না, আমি যখন রাত্রেবেলা ঘুমাই তখন এই ঘুমের মধ্যে মানুষ যেরকম অবাস্তব জিনিস শোনে, আমিও এরকম তোমার কলকল ধ্বনি শুনি। এই কলকল ধ্বনি, নদীর কলকল ধ্বনি, আমি এরকম তোমার কলকল ধ্বনি শুনি। আমি জানি, আমি কি জানি, যে সেইগুলা সত্যি না, ভ্রান্ত, ভুল। ভ্রান্তি মানে ভুল, মিথ্যা। ভ্রান্তি মানে কি বাবা? ভুল বা মিথ্যা, ভুল বা মিথ্যা। ঠিক আছে? আমি জানি এটা এরকম ভুল, মিথ্যা, ছলনা, এগুলো হচ্ছে ছলনা। ছলনা মানে কি? ছলনা, ছলনা। তারপরও আমি হচ্ছে সেগুলা শুনি। কেন শুনি? আমি আসলে সেইগুলা শুনে তোমার কথা মনে করি। আমি মিথ্যা জেনেও এগুলা শুনি, এগুলা শুনে তুমি, তোমার যেরকম কলকল ধ্বনি যায়, হে নদ, কপোতাক্ষ নদ, আমি সেইভাবে, যেহেতু আমি বিদেশে, আমি ভার্সাই নগরীতে, ঠিক আছে, এইখান থেকে তো আসলে আর কপোতাক্ষ নদের আওয়াজ শোনার সুযোগ নাই, কিন্তু যেই আওয়াজ আমি শুনি এটা মিথ্যা আমি জানি, তারপর হচ্ছে আমার অন্তরকে আমি বুঝ দেই যে না, তুমি কপোতাক্ষ নদের আওয়াজ শুনতেছ। বুঝছি না, বুঝি নাই? হ্যাঁ। এরপর দেখো কি বলছে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে। এবার সে বলছে যে আমি অনেক দেশ দেখছি, বহু দেশ দেখছি, বহু নদ দলে, অর্থাৎ নদ দলে মানে অনেক নদ নদী, লেখো তারপর অনেক নদ নদী, অনেক নদ নদী। ঠিক আছে? বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, অর্থাৎ অনেক নদ নদী আমি দেখছি, কিন্তু এ স্নেহের তৃষ্ণা, দেখো এখানে স্নেহের তৃষ্ণা মানে কি? অর্থাৎ এমন জিনিস, দেখো কপোতাক্ষ নদ স্নেহ করে, মা যেমন স্নেহ করে বাচ্চাকে দুধ পান করায়, ঠিক তেমনি কপোতাক্ষ নদ এই পানি আমাদেরকে পান করায়। কবি তাই বলছেন, বলছে এই স্নেহের তৃষ্ণা মেটে কার জলে? কোন নদী কাছে আমি যাব, কোন নদীর কাছে যায় আমি হচ্ছে এই স্নেহের তৃষ্ণা পাবো? যেমন হচ্ছে আমি পাই কপোতাক্ষ নদের কাছে। আমি কপোতাক্ষ নদের কাছে যেই তার পানি খেয়ে আমার যে তৃষ্ণা মিটে, এই তৃষ্ণা আমি অন্য কোনো পানি খেয়ে মিটাই না। তোমরা কি জানো যে সাধারণত, এটা কিন্তু মিথ্যা কথা না, এটা কিন্তু সত্যি কথা, তুমি কি জানো, আমি দেখছি, আমি নিজেই দেখবা যে নদীর পানি টেস্ট একরকম, নদীর পানির টেস্ট, নদীর পানির টেস্ট একরকম, সাগরের পানির টেস্ট একরকম, সাগরের পানির টেস্ট একরকম, টিউবওয়েলের পানির টেস্ট একরকম, টিউবওয়েল, টিউবওয়েল, টিউবওয়েলের টেস্ট, পানির টেস্ট একরকম। এবং তুমি যেই ইয়ের পানি খাও, এই যে কিনে দোকান থেকে কিনে খাও, এই যে ফ্রেশ ফ্রেশ মাম পানি, ঠিক আছে, কেনা পানি, যে কিনে পানি খাও, ফিল্টার করে যে পানিটা খাও, হ্যাঁ, কেনা পানি, ঠিক আছে, এই কেনা পানির টেস্ট আরেক রকম, এই সবগুলোর টেস্ট ডিফারেন্ট 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 ডিফারেন্ট, বুঝছো? তো এই কারণে কবি বলছে আমি অনেক দেশ ঘুরছি, অনেক নদীর পানি টেস্ট করছি, কিন্তু কপোতাক্ষ নদের যে পানির টেস্ট, এই টেস্ট আমরা কোথাও পাইনি, বুঝছো? এই হয়েছে কি কথা। এবং সে দেখো আরো একটা লাইন বলছে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। এর মানে কি? দুগ্ধ স্রোতরূপী, অর্থাৎ
জন্মভূমির যদি স্তন থাকে, মায়ের যেমন স্তন থাকে, সে তার যেমন হচ্ছে দুধ, এরকম করে হচ্ছে কপোতাক্ষ নদ, তোমার পানিটা হচ্ছে মায়ের দুধের মতো। দেখো কি শক্ত তুলনা। মা যেমন সন্তানকে দুগ্ধ খাওয়ায় বাঁচায় রাখে, এরকম হচ্ছে তুমি, এরকম করে ঠিক তুমি এই কপোতাক্ষ নদ তাকে বলছে তুমি এই তোমার পানি দিয়া জন্মভূমিকে টিকে রাখছো, তোমার এই পানি খেয়ে জন্মভূমি টিকে আছে, পুষ্ট হচ্ছে। কথা কি বুঝছো? এইটা সেই কথাই বলছে। ক্লিয়ার? দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। ওকে ফাইন। দেখো এরপরে কি বলছেন, তারপরেরটা এসে দেখো তার সংশয় প্রকাশ পাইছে। আচ্ছা এখানে লিখে দেই যে মায়ের স্তনের সাথে তুলনা, স্তনের সাথে তুলনা, এটা লিখে দিই, ঠিক আছে? মায়ের স্তনের সাথে তুলনা। এরপরটা দেখো কি বলছে, এবার বলছে আর কি হবে দেখা, এইটা দিয়ে কবির সংশয় প্রকাশ পাইছে। অর্থাৎ সে বলতে চাইছে যে এই নদ, কপোতাক্ষ নদ, তোমার সাথে কি আমার আর দেখা হবে, তোমার সাথে কি আমার আর দেখা হওয়ার সুযোগ আছে, সেই কথা বলছে, ঠিক আছে? আর কি হবে দেখা যতদিন যাবে। এই যে আমরা তাহলে এখন খেয়াল করো, তুমি যদি লাইনের শেষে থামো তাহলে এখানে ভুলটা কোথায়? এই যে পরেরটায় তুমি দেখবা, তুমি বলবা আর কি হবে দেখা যতদিন যাবে, এখানে এসে থামবা না, তুমি এখানে এই পর্যন্ত থামবা। আর কি হবে দেখা অর্থাৎ কবি এই নদীকে দেখতে চাওয়ার তার যে অনুরাগ, অর্থাৎ নদীর প্রতি তার যে টান, নদীর প্রতি তার টান, নদীর প্রতি অ্যাকচুয়ালি লুকায়িতভাবে মাতৃভূমির প্রতি, নদীর আড়ালে মাতৃভূমি, ঠিক আছে? মাতৃভূমির প্রতি তার যে টান, সেটা আর কি হবে দেখা। এখানে কি প্রকাশ পেয়েছে? পরীক্ষায় আসবে, শিওর আসবে, লিখে রাখ বাবা, লিখে রাখো, এটা আসবে পরীক্ষায় 100-তে 300%। বলছে আর কি হবে দেখে, এখানে তার সংশয় প্রকাশ পেয়েছে, সংশয়, দ্বিধা প্রকাশ পেয়েছে। আর কি হবে দেখা যত দিন যাবে, এবার দেখো সে কি বলছে, যত দিন যাবে প্রজারূপে রাজারূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি, ঠিক আছে? এবার সে বলছে যে দিন যতই যাক ততদিন পর্যন্ত তুমি কি করতা, মানে পৃথিবী যখন থেকে চলতেছে তখন থেকে তো আছেই, এবং ভবিষ্যতে ইন ফিউচারেও যতদিন যাবে তুমি কি করতেছো, কি করতা। সে বলছে যে প্রজা রূপে, এখানে প্রজা হইছে কপোতাক্ষ নদ, এখানে প্রজাটাকে কপোতাক্ষ নদ, এই প্রজা হচ্ছে পরীক্ষায় আসবে কপোতাক্ষ নদ হচ্ছে প্রজা। সে বলছে প্রজা হিসেবে, প্রজা রূপে মানে প্রজা হিসেবে, প্রজা হিসেবে তুমি কি করতা সাগর রে, অর্থাৎ তাহলে রাজা কাকে বলছে? সাগরকে বলছে রাজা। অর্থাৎ সে বলছে এই সাগরকে তুমি প্রজা হিসেবে, সাগরকে, রাজা হচ্ছে সাগর, সে রাজা সাগরকে তুমি কি দিতা? বাড়িরূপ কর দিতা। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট। বাড়িরূপ কর, আগে বুঝি বাড়ি মানে কি, ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। বল বাড়ি মানে কি, এটা আসবে পরীক্ষায়, এটা তোমাদের ইয়েতেও আসবে, এই বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউতেও আসবে, সমার্থক শব্দে আসবে এটা। বাড়ি মানে হচ্ছে জল, বাড়ি মানে কি জল, পানি, বুঝছো? বাড়ি মানে জল বা পানি। বাড়ির আরো একটা আছে, সেটা হচ্ছে মেঘ, সরি ভুল বলছি, ওইটা না, বাড়ি মানে হচ্ছে জল বা পানি। এবার খেয়াল করো, তার মানে মনোযোগ দিয়ে এই এদিকে তাকাও। আমি যদি বলি বাড়ি, এটা দেখো পরীক্ষাতে আসবে, বাড়ি মানে হচ্ছে জল, তোমাদের একটু আগেই বলছি বাড়ি মানে কি বাবা, জল। এবার খেয়াল করো, আমাকে বলো তাহলে বাড়ি এটার সাথে আমি যদি দ যুক্ত করি বা রিদ বানাই, বা এই দ মানে হচ্ছে দেয়া, এই দ মানে কি দেয়া, এই দ মানে দেয়া, তাহলে এবার কি দাঁড়াইলো বলো তো? তাহলে মানে বাড়ি দেয় যে, বাড়ি মানে হচ্ছে পানি, তাহলে হচ্ছে এই বাড়ি মানে পানি দেয় যে, এখন বলো পানি দেয় কে? পানি দেয় হচ্ছে মেঘ, পানি দেয় কে? মেঘ। তাই বারিদ মানে মেঘ। এবার বলো এই যে বাড়ি, অর্থাৎ এই যে পানি, বাড়ি, ধি, এই ধি মানে হচ্ছে ধারণ করা, এই ধি মানে কি ধারণ করা, ধারণ করা, বুঝছো? এবার বলো, এটা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে আসবে রে বাবা, শিওর আসবে।
তাহলে বলো এবার পানি ধরে রাখে ধারণ করে কে? সমুদ্র, সমুদ্র, পুকুর, নদী, নদী, পুকুর, এই যে এগুলো হচ্ছে বারিধি। বুঝছি না বুঝি নাই? তাহলে এই কারণে বাড়ি মানে হইছে জল, আর বারিধি মানে বারিদ মানে মেঘ, আর বারিধি মানে হচ্ছে সমুদ্র। বুঝছি? ওকে ফাইন, ঠিক আছে। খেয়াল করো, বলছে যে প্রজা রূপে অর্থাৎ কপোতাক্ষ নদ, তুমি প্রজা, প্রজা কপোতাক্ষ নদ, রাজা সাগরকে তুমি বাড়ি দিতা, পানি দিতা, অর্থাৎ একটা নদী। খেয়াল করো, এটা তো স্বাভাবিক, বুঝো। আর এটা ধরো হচ্ছে আমার সাগর, বিশাল সাগর, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার কি? এইটা হচ্ছে আমার রাজা, অর্থাৎ সাগর হইছে রাজা, আর এটা হচ্ছে কপোতাক্ষ নদ হইছে আমার প্রজা। তাহলে প্রজারা রাজাকে কি দেয়? কর দেয়, ট্যাক্স দেয়, কর দেয়, ট্যাক্স। কি দেয়? কর দেয়, ট্যাক্স দেয়। তো বলছে এই প্রজা হিসেবে কপোতাক্ষ নদ তুমি রাজাকে কর দিতা, ট্যাক্স দিতা। এখন ট্যাক্স কি দিবে? কপোতাক্ষ নদের আছে কি? কপোতাক্ষ নদের আছে হচ্ছে পানি, অর্থাৎ বাড়ি আছে, বুঝছো? পানি বা বাড়ি আছে, বাড়ি, বুঝছো না বাবা? তাহলে এই পানি তুমি হচ্ছে রাজাকে কর দাও, ট্যাক্স দাও, সেই কথা বলছে। বাড়িরূপ কর তুমি। হ্যাঁ, এবার তাহলে বলছে, তাহলে এই জায়গাতে আমরা এসে থামবো। যতদিন যাবে প্রজারূপে রাজারূপ সাগরের কর দিতে তুমি, অর্থাৎ তুমি সাগরের কর দিতা, পানি হিসেবে কর দিতা। এখন কবি আর কি বলছে দেখো, ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে এমসিকিউতে। এ মিনতি, আহা, এবারে মিনতি জানাইছে, কইছে তোমার প্রতি আমার রিকোয়েস্ট, তোমার প্রতি আমার রিকোয়েস্ট, মিনতি। কি মিনতি? গাবে, গাবে মানে কি? গাইবে, গাবে মানে কি? গাইবে, গাইবে, গান গাইবে, বুঝছো? গাবে মানে গাইবে, কি গাইবে? গান গাবে। তাহলে কবি রিকোয়েস্ট করতেছে, মিনতি করতেছে, তুমি ভাই একটু গান গাইবা। কিসের, কার জন্য, কার, কোথায় গান গাবে? বঙ্গজ জনের কানে, ইম্পর্টেন্ট, আহা, খেয়াল করো, বঙ্গজ জনের কানে, বঙ্গজ জনের কানে, বুঝো বঙ্গ মানে কি? বঙ্গ মানে, বাবা এদিকে খেয়াল করো, নে এখানে আয়, আবার আবার বুঝাই, চলো। বঙ্গ মানে কি? বঙ্গ, বঙ্গ মানে বাংলা, বঙ্গ মানে কি? বাংলা, ঠিক আছে? এখন এই বঙ্গজ, বঙ্গজ, এই বঙ্গজ, এই যে অতিরিক্ত যে জ যুক্ত হইছে, অতিরিক্ত যে জ যুক্ত হইছে, এই জ মানে জন্ম নেওয়া, জ মানে জন্ম, জন্ম দেয়া, জন্ম নেয়া, হ্যাঁ একই। তাহলে এখন আমাকে বলছে যে এই যে বঙ্গজ জনে, অর্থাৎ বাংলায় জন্মগ্রহণ করছে, দ্যাটস মিন বঙ্গজ মানে হচ্ছে বাঙালি। বঙ্গজ মানে কি? বাঙালি, বুঝছো না বুঝো নাই? সে বলছে, অর্থাৎ কবি বলছে, কপোতাক্ষ নদ তোমার কাছে আমার রিকোয়েস্ট, তুমি গান গাইবা। কার কাছে গান গাইবা? বঙ্গজ জন, অর্থাৎ বাঙালির কানে, অর্থাৎ কার কানে বাবা? বাঙালির কানে গান গাইবা, বাঙালির কানে গান গাইবা, কানে গান গাইবা। সখে, সখে মানে বন্ধু, হে বন্ধু, অর্থাৎ তাহলে প্রথমে বলতেছে হে বন্ধু, ডাকছে, ডাইকা বলে বলতেছে তোমার কাছে আমার রিকোয়েস্ট, মিনতি। কি মিনতি? গাবে, গান গাইবে, কার কাছে? বঙ্গজ জনের কানে। কিভাবে গানটা যে গাইবে? কিভাবে? সখারিতে, অর্থাৎ বন্ধু ভাবাপন্ন অবস্থায়। সখারিতে মানে কি? বন্ধুত্ব, বন্ধুত্ব, বন্ধু ভাবাপন্ন, ভাবাপন্ন, ভাবাপন্ন অবস্থায়, অবস্থায়, বন্ধুত্বের মাধ্যমে, ভ্রাতৃত্বের মাধ্যমে, হ্যাঁ, বন্ধু ভাবাপন্ন অবস্থায় তুমি কি গান গাইবা। ও বন্ধু, তুমি বন্ধু ভাবাপন্ন অবস্থায় গান গাইবা। কার নাম? তার নাম, নাম তার, অর্থাৎ সে বলছে যে হচ্ছে যে তুমি আমার এই বাঙালি যে সকল মানুষ আছে তার কানে কানে গিয়ে তুমি একটু গান গাইবা। হ্যাঁ, আমার নাম নিয়ে তুমি একটু গান গাইবা। কি গান গাবে? যে তার এই যে কোথায় সেই গানগুলো সে লিখছে, কবি যে লিখছে গান যে বঙ্গের সঙ্গীতে, সে কি বলতে বলছে দেখো, সে আরো বলতে বলছে যে এ প্রবাসে, অর্থাৎ এই বিদেশে, প্রবাসে মানে বিদেশে, প্রবাসে মানে কি? বিদেশে, নাম তার, আচ্ছা। তাহলে বিদেশে কি করতেছে?
মজি, মজি মানে কি? মগ্ন হওয়া, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। মজি মানে মগ্ন হওয়া, মগ্ন হওয়া, মজাইলা, মগ্ন হইলা, ঠিক আছে? আচ্ছা, এই প্রবাসে মগ্ন হই প্রেম ভাবে, অর্থাৎ প্রেমের সাথে লইয়াছে যে নাম, নিয়েছে, লইছে মানে নিয়েছে, নিয়েছে যে নাম, যে নাম, আমি যে নামটা নিয়েছি, তব বঙ্গের সঙ্গীতে, বাংলার গানে, বাংলার গানে। অর্থাৎ এই পুরো কথাটার সহজ জিনিস কি? সে বলতেছে, অর্থাৎ কবি বলতেছে, বন্ধু তোমার কাছে, হে বন্ধু তোমার কাছে আমার একটা বিনতি। কি মিনতি? তো এই যে আমি বাংলা সঙ্গীত, বাংলা গান লিখি, এই বাংলা গান এইগুলা তুমি একটু গেয়ে শোনাইবা, বাংলার মানুষকে তুমি একটু গেয়ে শোনাইবা, বাংলা বাঙালির কানে কানে গিয়ে তুমি একটু গেয়ে শোনাইবা। কি শোনাইবা? আমি কিন্তু তোমার নাম, বাঙালিদের নাম, এটি কিন্তু হচ্ছে লিখছি, তোমার নাম বাঙালিদের স্মরণ করি, এই কথা আমি একটু লিখছি। তুমি আমার মরে যেতে দিও না, আমার হারায় যেতে দিও না। আমি কিন্তু এই গান লেখার মাধ্যমে তোমাদের মাঝখানে টিকে আছি। আমি আসি প্রবাসে, কিন্তু তোমাদের মাঝখানে এখনো আমি বিদ্যমান, তোমাদের আমি এখনো ভালোবাসি। এই কথা একটু তুমি একটু সবাইরে বলে দাও। প্রেম ভাবে লইছে যে নাম, অর্থাৎ ভালোবেসে তাদের নাম আমি নিচ্ছি, তোমার নাম আমি নিচ্ছি, বাঙালিদের নাম আমি নিচ্ছি, জন্মভূমির নাম আমি নিচ্ছি। এই কথাটা তুমি সবার কানে একটু পৌঁছায় দাও। বুঝছি না, বুঝি নাই? তাইলে পুরো একবারে কবিতাটা একবারে তোমাদের এক্সপ্লেন করে দিলাম। এখন একটা তোমাদের কাছে হচ্ছে আমার জিজ্ঞাসা আছে, জিজ্ঞাসা এরকম মেজর থট না, মেজর থটটা হচ্ছে এই, তোমরা কি চাও, মানে যদি তোমরা চাও, তোমরা কি চাও এই যে পুরো এই যে 14 লাইন আমি বললাম, এখানে প্রত্যেকটা লাইনের আলাদা আলাদা ব্যাখ্যা এখানে যেমন লিখে দিছি, এরকম একটা লিখিত শিট বা এরকম একটা লিখিত জিনিস, কবিতার ব্যাখ্যা তোমাদেরকে আমি দিব? সেটা যদি তোমরা চাও তাহলে একটু কাইন্ডলি ইউটিউবে যে কমেন্ট সেকশন সেখানে জানাইতে হবে। জানাইলে আমি আসলে তোমাদের রেসপন্সের ভিত্তিতে, অর্থাৎ ঠিক কী পরিমাণ রেসপন্স আসে সেটার উপর ভিত্তি করে, তাহলে তোমাদের একটা খুব সুন্দর করে এটা একেবারে প্রত্যেকটা ধরে ধরে ওরকম একটা রিটেন শিট তোমাদেরকে আমি দিব। যদি এটা এখন ডিপেন্ড করে, ধরো 2-1 জন চাইছো তাহলে তো হইলো না, মানে ম্যাসিভ আকারে, বা তোমরা যদি আসলে অনেকের দরকার, অনেকেই যদি রিকোয়েস্ট দাও তাহলে হয়তো আমি সেটা অ্যাকসেপ্ট করবো এবং তোমাদেরকে এটা দেওয়ার চেষ্টা করবো। কেমন? ওকে, চলো। তারপরে এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এইখান থেকে আমাদের পরীক্ষায় সিকিউ কিভাবে আসে? এটা দেখো বোর্ড প্রশ্ন, আমরা অল্প কিছু প্র্যাকটিস করব, একটু দেখি যে এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এইখান থেকে আমাদের সিকিউ বোর্ড প্রশ্ন, ক্রিয়েটিভ কোশ্চেন্স কিভাবে আসে সেটা একটু আমাদের একটু জানা দরকার। তো চলো আমরা একটু দেখি এখান থেকে ক্রিয়েটিভ কোশ্চেন কিভাবে আসে। দিনাজপুর বোর্ড 2024 এই প্রশ্নটা আমরা প্রথমে একটু সমাধান করি। দেখো এখানে কি বলছে, বলছে উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্ন উত্তরটা, আমি ক খ লিখি নাই, ক খ আলাদা দেখাবো এই কারণে লিখি নাই। তো এখানে প্রথমেই বলছে, মনোযোগ দিয়ে প্রথমে বলছে, সুরমা নদীর তীরে হয়নি বসা, সে তো অনেক কাল, হয় না দেখা, উথাল হাওয়ায় উড়ছে ন্যায়ের পাল। তার মানে কি? অর্থাৎ সে বলতেছে যে সুরমা নদীর তীরে তার অনেক কাল ধরে হচ্ছে বসে না, অনেক কাল ধরে নাই, অর্থাৎ তার এই একটা জিনিস। 2 নাম্বার হচ্ছে সে 2 নাম্বার দেখো উদ্দীপক কি বলছে, একটা নদী কলকলিয়ে দুলদুলিয়ে চলে, দুই কূলে তার দুঃখ সুখের হাজার কথা বলে, রাগলে নদী গর্জনে তার বুক কাঁপে থর থর, শান্ত হলে অনেক সুখে জাগায় বুকে চর, চরের বুকে বাঁধলে সে ঘর প্রাণের মেলায় হাসে, শান্ত নদী যমুনা সে জীবন ভালোবাসে। এইখানে মূলত হচ্ছে একটা প্রকৃতির যে স্বাভাবিক, নদী বা প্রকৃতির যে স্বাভাবিক ভাব সেটা ফুটে উঠছে। নদী বা প্রকৃতির স্বাভাবিক গতি, স্বাভাবিক স্বভাব, স্বাভাবিক স্বভাব, গতি, স্বভাব বা গতি, হ্যাঁ এটা ফুটে উঠছে। এখানে ফুটে উঠছে হচ্ছে স্মৃতি কাতরতা, স্মৃতি কাতরতা। আচ্ছা, তাহলে এখন চলো গ নম্বর প্রশ্ন কি জিজ্ঞাসা করছে, বলছে উদ্দীপক 1 যেটা, সেখানে কপোতক্ষ নদের যে দিকটি ফুটে উঠছে তা ব্যাখ্যা করে। এই যে স্মৃতিকাতরতা ফুটে উঠছে, ব্যাস লিখে দিবা। 2 নম্বরে বলছে উদ্দীপকের কপোতক্ষ নদের মূল চেতনার প্রতিফলন করছে। তো মূল চেতনা কি? প্রকৃতি প্রেম, দেশ প্রেম, দেশের প্রতি ভালোবাসা, প্রকৃতি প্রেম, দেশ প্রেম, দেশের প্রতি ভালোবাসা, তার মানে এটাতে দেশপ্রেম, দেশপ্রেম, হ্যাঁ, বা দেশের প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রেম সেটা ফুটে উঠছে, ব্যাস তাহলে তো হয়ে গেছে।
গ গ এবং ঘ, ব্যাস তুমি দুটা দেখায় লিখে দিবা। এরপরটা দেখি 2 নম্বরে উদ্দীপকটি পড়ো এবং প্রশ্ন উত্তর দাও। রাজশাহী বোর্ড 2024 প্রশ্নটা আসছে। আরাফ আর আয়মান যেন এক, প্রিন্টে দুটি কুসুম। এইচএসসি পাশের পর দুজনই ভর্তি হলো তাদের কাঙ্ক্ষিত ও স্বপ্নের বুয়েটে। গুড গুড। এর মধ্যে আয়মান আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খোঁজ খবর নেয়, কারণ বুয়েটে শেষ করে তার আমেরিকা পাড়ি জমাতে চায়। কিন্তু আরাফের এক কথা, পড়াশোনা শেষ করে সে দেশেই থাকবে, যা করবে দেশের জন্যই করবে। এভাবে সবাই দেশ ছেড়ে গেলে দেশেরই বা কী হবে। ওকে ফাইন, সমৃদ্ধি অর্জন করবে। আজ আয়মান আমেরিকায় প্রতিষ্ঠিত, কিন্তু আজ আয়মান আমেরিকায় প্রতিষ্ঠিত, কিন্তু তার মন পড়ে থাকে, তার মন পড়ে থাকে দেশের বিস্তীর্ণ মাঠ, অবারিত ধান ক্ষেত, বন্ধু বান্ধব, ছোটাছুটি, এসবের মধ্যে। আরাফের সাথে কথা বললেই সে ফেলে যাওয়া সবকিছু নিয়ে আবেগে আপ্লুত হয়। সবকিছু নিয়ে সে কি হয়? আবেগে আপ্লুত হয়। দ্যাটস মিন কি? তার অতীতের কথা মনে পড়ে, সে স্মৃতি কাতর, কাতরতা। বুঝছি না বুঝিনি? অর্থাৎ বলছে যে উদ্দীপকের শেষ অংশে আয়মানের মাধ্যমে কপোতাক্ষ নদের কবির মনোভাবের কোন বিশেষ দিকটি ফুটে উঠছে? স্মৃতিকাতরতা ফুটে উঠছে। দেখো তারপর কি বলছে। আরাফ ও আয়মান কপোতাক্ষ নদীর কবিতায় প্রতিফলিত মূল চেতনাকে ধারণ করে আছে। গুড। দেশপ্রেম, মূল চেতনা। অর্থাৎ একজন এই বিদেশেই যায় নাই, সে দেশকে ভালোবেসে দেখে বলছে সবাই বেশে যায়, আমি যাব না। আরাফ দেশেই রয়ে গেছে। আরেকজন বিদেশে গেছে, তার মন পড়ে আছে দেশের জন্য। তার মানে পুরো কবিতার মূল চেতনা তো এই দুইটা, একটা হচ্ছে স্মৃতিকাতরতা, আর একটা হচ্ছে দেশপ্রেম। তো এই দুইটা জিনিস ধারণ করছে। বেশ, এটি উত্তর। বেশ, দেশপ্রেম। বুঝছি না বুঝি নাই? আমি বলছি যা পাইবা খালি হচ্ছে স্মৃতিকাতরতা, দেশপ্রেম মাইরে দেবে, উত্তর হয়ে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে উত্তর হয়ে যাবে। বুঝছো? একটা মিল আছে, একটা অমিল আছে, এই তো পার্থক্য। ওকে, 3 নম্বর বলছে উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। তারপর হচ্ছে এটা আসছে কই? কুমিল্লা বোর্ড 2024 আসতে। ঠিক আছে, প্রথম উদ্দীপকটা কি? একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে। আহা হা হা, আমারে প্লিজ প্লিজ আমার একটু যাইতে দাও, আমার সোনার গায়ে আমার প্লিজ যাইতে দাও। যেথায় কোকিল ডাহে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়। তার মানে তার এই যে গ্রামের প্রতি যাওয়ার হচ্ছে আকৃষ্ট। হ্যাঁ, তাহলে এটা কি বুঝাইছে? একবার যাইতে দাও, কবে থেকে যাই না। দ্যাটস মিন কি? স্মৃতিকাতরতা। এর মানে কি? স্মৃতিকাতরতা। নো, স্মৃতি কাতরতা। বুঝছো? আচ্ছা, আর এটা কি? দেখো এরপরে কি বলছে। মিছা মণি মুক্তা হেম, ওকে, স্বদেশের প্রিয় প্রেম, আহা হা, এটুকু এক্সের কমন। তাহার চেয়ে নত্র রাহিয়ান, অর্থাৎ এর চেয়ে আর রত্ন নাই, দেশপ্রেমের চেয়ে আর নাই। সুধা করে কত সুধা, দূর করে তৃষ্ণা ক্ষুধা, স্বদেশের শুভ সমাচার। এক কথায় উত্তর হয়ে গেছে শুরুতেই। তো প্রথমে বলছে স্তবক একে কপোতাক্ষ নদের কবির যে ভাবের ইঙ্গিত বহন করে তা ব্যাখ্যা করো। স্মৃতিকাতরতা। 2 নম্বরে হচ্ছে কি ভাই? আমারে কইছে যে স্তবক 2 যেন কপোতাক্ষ নদ কবিতার মূল চেতনাকে ধারণ করে। অর্থাৎ সে, আমি তোমাদের একটা জিনিস বারবার বলি, সেটা হচ্ছে কিন্তু পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন আসবে যে এই কপোতাক্ষ নদের স্মৃতির আড়ালে কবির কি প্রকাশ পেয়েছে। যদি এমন আসে কপোতাক্ষ নদের স্মৃতির আড়ালে, স্মৃতিকাতরতার আড়ালে, স্মৃতির আড়ালে কি প্রকাশ পেয়েছে? কি প্রকাশ পেয়েছে? কি প্রকাশ পেয়েছে? কপোতাক্ষ নদের স্মৃতির আড়ালে কি প্রকাশ পেয়েছে? বলো। প্রকাশ পেয়েছে একটাই, সেটা হচ্ছে কি? প্রকাশ পেয়েছে একটা, সেটা হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম, এটা আসবে পরীক্ষায়, এটা বলে দিলাম। তুমি যদি পড়ো না পড়ো, এটা আসবে পরীক্ষায়। বুঝছো না? ওকে ফাইন। ঠিক আছে, তাহলে চলো আমরা তার পরেরটা দেখি। এইটা তো গেল, তার মানে আমাদের মোটামুটি বোঝা গেছে যে এখান থেকে পরীক্ষা আসলে এগুলাই আসে। এরপরে বলছে জ্ঞানমূলক প্রশ্ন। এখানে আমরা দেখছি যে বোর্ড পরীক্ষায় হিউজ কোশ্চেন এই যে এগুলাই ঘুরে ফিরে আসে। চলো দেখি আমরা জ্ঞানমূলক প্রশ্ন আসলে পারি কিনা, কয়টা পারি, কি পারি, কতটুকু পারি। চলো সেগুলো একটু সমাধান করি। প্রথম বলছে সনেটের অষ্টকে কি থাকে? সনেটের অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা, ভাবের প্রবর্তনা, উপস্থাপনা। হ্যাঁ, প্রবর্তনা।
টোনা থাকে সনেটের অষ্টকে। কপোতাক্ষ নদ কবিতা অষ্টকের মিল বিন্যাস কি দেখছি আমরা, ক খ ক খ ক খ খ ক, ঠিক আছে। আচ্ছা, সনেটের কোন অংশে ভাবের প্রবর্তনা থাকে? কোন অংশে ভাবের প্রবর্তন থাকে? অষ্টকে থাকে, একটু আগে দেখছি অষ্টকে থাকে। ওকে, সনেটের বাংলা প্রতিশব্দ কি? সনেটের বাংলা প্রতিশব্দ হচ্ছে চতুর্দশপদী। চতুর্দশপদী কবিতা, ঠিক আছে সনেট। মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কি? অমর কীর্তি, একেবারে শ্রেষ্ঠ কীর্তি যেটা, সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য, বুঝছো? ইন্টারই বরং লাগবে এটা। আচ্ছা, বহু দেশে কবি কি দেখিয়েছেন? বহু নদ, বহু নদ নদী, বহু নদদলে, নদদল দেখেছেন, অনেক নদ নদী দেখছেন। আচ্ছা, বিরলে শব্দের অর্থ কি? নির্জনে, একাকী, নির্জনে, একা কি। সনেটের ষষ্ঠকে কি থাকে? ষষ্ঠকে ভাবের পরিণতি থাকে। সনেটের ষষ্ঠকে কি থাকে? ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি, ভাবের পরিণতি। আচ্ছা, তারপরে বলছে কপোতাক্ষ নদ কবিতায় অষ্টকের মিল বিন্যাস কি? এটা একটু আগে করছি, এই যে অষ্টকের মিল বিন্যাস, এই যে একটু আগে এটা করছি, ঠিক আছে, এটা একটু আগে করছে। অষ্টক কি? অষ্টক হচ্ছে, তুমি লিখবা সনেটের, দেখো অষ্টক কি? অষ্টক হচ্ছে সনেটের প্রথম অংশ, প্রথম অংশ যেখানে যেখানে ভাবের প্রবর্তনা থাকে, যেখানে ভাবের প্রবর্তনা থাকে, প্রবর্তনা থাকে, বুঝছো না? এরপরে বলছে কি, কপোতাক্ষ নদ কবিতায় কবির স্মৃতি কাতরতা আবরণে কি প্রকাশিত হয়েছে? একটু আগে বলছি, কপোতাক্ষ নদ কবিতা কবির স্মৃতির আবরণের, স্মৃতি কাতরতার আবরণের প্রকাশ পেয়েছে দেশপ্রেম, দেশপ্রেম। কপোতাক্ষ নদ কবিতায় কাকে প্রজা বলা হয়েছে? কপোতাক্ষ নদকে, কপোতাক্ষকে, তোমাকে একটু আগে আমি পড়াইছি, এই যে দেখো এখানে আমি তোমাদের এই যে এই স্লাইডে সুন্দর করে পড়াইছি, এই যে এই স্লাইডে, এই যে প্রজা, ঠিক আছে, প্রজাকে কপোতাক্ষ নদ। ওকে, দেখো কাকে বলছে? কপোতাক্ষ নদকে। এবং সবার শেষে কি? সবসময় কবির কার কথা মনে পড়ে? কপোতাক্ষ নদের কথা মনে পড়ে, বুঝছি। সো এরপরে আমরা জ্ঞানমূলক দেখলাম, সৃজনশীল প্রশ্ন দেখলাম। আমরা একটু বাসায় HW হিসেবে তোমাদের এটা থাকবে, আমাদের রিথিং ইয়ে আছে, এটাকে কি বলে, আমাদের রিথিং গ্রুপ আছে, তোমাদের একটু মনে করাই দেই, আমাদের রিথিং গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, ঠিক আছে, ফেসবুক গ্রুপ আছে। তো তোমরা ফেসবুক গ্রুপে, এফবি গ্রুপে, ফেসবুক গ্রুপে তোমরা হচ্ছে তোমাদের যে হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটা কিন্তু এই যে দেখো মাত্র হচ্ছে 8টা কোশ্চেন, এই 8টা কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে এবং এগুলো তোমাদের সবই পড়াই দিছি আমি, হ্যাঁ, এটা তোমাদের হোমওয়ার্ক। তোমরা এই হোমওয়ার্কটা কি করবা? এই রিথিং গ্রুপে ফেসবুকের ওখানে হচ্ছে ড্রপ করবা, আমি নিজে দেখে দিব, ঠিক আছে। ওইখানে সবগুলো প্রশ্ন তোমাদের হচ্ছে সমাধান করে দেবো। শুধু তোমাদের সাথে আজকে একটা ক্লাস না, এটা কেবল হচ্ছে রিথিংয়ের সাথে শুরু, ইনশাআল্লাহ। আর তোমাদের পুরো এসএসসির যা জার্নি, শুধু এসএসসির জার্নি না, এরপর তোমাদের কলেজ অ্যাডমিশন, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েটের পড়াশোনা, এবং তার পরবর্তীতে যদি তোমাদের অ্যাডমিশনও লাগে, ইনশাআল্লাহ তোমাদের সাথে থাকবো আমি, রবিউল ইসলাম সানি স্যার। তো তোমরা এটা কি করবা? HW, এবং এই HW সমাধান কি, HW তোমরা হচ্ছে ফেসবুক গ্রুপে সেখানে জমা দিবা, আমি এগুলো দেখে দিব, কোথাও ভুল হলে এটা কারেকশন করে দিব, কথা কি বুঝছো? এই 8টা প্রশ্ন তোমাদের হচ্ছে, এবং এগুলো সব পড়াইছি, জুড়াই এখানে আমি ভ্রান্তির ছলনে পড়াইছি, দুগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমি স্তনে পড়াইছি, ব্যাখ্যা কি বলে দিছি, আর কি হবে দেখে এই সংশয় প্রকাশ করছেন কেন পড়াইছি, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মেটে কার জলে পড়াইছি, এই স্লাইডই আছে, স্লাইড তো তোমাদের দিয়ে দিব। লইছে যে নাম বঙ্গের সঙ্গীতে, প্রজারূপ রাজারূপ তুমি হচ্ছে কর দিতা, পড়াইছি। তারপর হচ্ছে হৃদয়ের বঙ্গবাসীর প্রতি কিভাবে প্রকাশ পাইছেন, ভ্রান্তির ছলনা বলতে কি বুঝেছে, পড়ানো হয়েছে, এইটা তোমরা মোটামুটি আই গেস পারবা। ওকে, চলো আমরা হচ্ছে 2-5টা MCQ দেখি, বোর্ডে আসছে এরকম 2-5টা MCQ আমরা চলো সমাধান করি। মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদের কাছে কি মিনতি করছেন, তাই না? এটা একটু জানা দরকার না?
তো চলো, মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদের কাছে কি মিনতি করছেন? মিনতি রিকোয়েস্ট। কি রিকোয়েস্টটা কি? রিকোয়েস্ট কি ছিল দেখি মনে আছে কিনা। রিকোয়েস্ট হচ্ছে সে রিকোয়েস্ট করে বলছে যে ভাই তুমি বঙ্গজ জনের কানে গান গাইও আমার কথা বলে, এই কথা বলে তুমি হচ্ছে গান গাইও। এটা আসছে কোথায়? চিটাং বোর্ড 2024 আসছে। ওকে, তারপরে আর কি 2 নম্বর প্রশ্ন বলছে আর কি হবে দেখা, এই চরণ দ্বারা কি প্রকাশ পাইছে? হ্যাঁ, এটা কি বুঝাইছে তো সংশয়, এমনিতে বুঝাইছে কি সংশয়, এমনিতে বুঝাইছে সংশয়, তাই না? কিন্তু এর বাইরে আসলে কি, যে এটা কি স্বদেশের প্রতি গভীর উপলব্ধি, নদকে দেখার তীব্র আকাঙ্ক্ষা, অন্তরের আকুল আকুতি, স্বদেশের প্রতি অনুশোচনা। অ্যাকচুয়ালি তোমার মনে হইতেছে স্যার এখানে তো সবগুলাই সঠিক। অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে তুমি যেমনি কও, এমনি তো বাবা বোর্ডের খাতা দেখে না, তো বরিশাল বোর্ডে আসছে, এইটা হচ্ছে তোমাদের যখন পড়াইছি তখনই বলছি নদকে দেখার তার যে তীব্র টান, আকাঙ্ক্ষা, অনুরাগ, সেইটা এই যে দেখো এখানে আমি তোমাদের পড়াইছি। এই যে দেখো আর কি হবে দেখা লিখে দিছি, এটা হচ্ছে নদীর প্রতি বা হচ্ছে স্বদেশের প্রতি তার যে তীব্র টান, আকাঙ্ক্ষা, সেইটা। হ্যাঁ, এইটা হচ্ছে প্রকাশ পাইছে। দ্যাটস মিন এটার উত্তর হবে ক। দ্যাটস মিন এটার উত্তর হবে কি বাবা? ক। এই যে এই উপলব্ধি আর আকাঙ্ক্ষা কি একই জিনিস? উপলব্ধি মানে রিয়ালাইজেশন, আর আকাঙ্ক্ষা মানে ভিতরে যেটা আছে, অর্থাৎ আমি যেটা চাই, টান, সেইটা। তাহলে এইটা হচ্ছে এটা। ক্লিয়ার? ওকে, ফাইন। 3 নাম্বার, কপোতাক্ষ নদ কবিতায় শেষ পংক্তি কোনটা, মানে শেষের স্টাইলটা কোনটা? হ্যাঁ, দেখছো বলছিলাম না যে হচ্ছে একটু পুংটা আমি করতে পারে। ময়মনসিংহ বোর্ডে আসছে, দেখছো ময়মনসিংহ বোর্ডে আসছে। তাহলে ময়মনসিংহ বোর্ডে এখন তুমি খেয়াল করে দেখো, সেখানে আমাদের যেটা ছিল সেটা আসলে কিভাবে হবে, মনোযোগ দিয়ে খেয়াল করো। সেটা কি হচ্ছে ঘ উ চ ক খ খ খ এরকম না, ঘইও ঘইও না, গ ঘ গ ঘ গ ঘ, বুঝছো? সেটা হচ্ছে গ ঘ গ ঘ গ ঘ, এই যে এইটা হচ্ছে সঠিক উত্তর। বুঝছি? আচ্ছা, 4 নাম্বার, কপোতাক্ষ নদ কবিতায় কবির স্মৃতি কাতরতার মাধ্যমে কি প্রকাশ পেয়েছে? কপোতাক্ষ নদ কবিতায় কবির স্মৃতির কাতরতা, এটার মাধ্যমে কি প্রকাশ পেয়েছে? এটা এই স্মৃতি কাতরতার মাধ্যমে তার কি শৈশবের স্মৃতি? না। নদীর প্রতি ভালোবাসা? না। প্রকৃতির প্রতি মমতা? না। স্মৃতি কাতরতার মাধ্যমে, কবিতায় স্মৃতির কাতরতার মাধ্যমে একটু আগে পড়াইছি, সেটা হচ্ছে কি বাবা বলো তো? সেটা হচ্ছে এই যে অত্যুজ্জ্বল দেশপ্রেম বা দেশপ্রেম, এইভাবেই আসছে পরীক্ষায় এইভাবেই আসছে। এইটা হচ্ছে সঠিক উত্তর, বুঝছো? দেশপ্রেম, আমি তোমাদের বহুবার এই নিয়ে 3-4 বার এটা বলছি এবং একটু আগেও বলছি, দেশপ্রেম প্রকাশ পেয়েছে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, এটা কিন্তু সিলেট বোর্ডের প্রশ্ন, ঠিক আছে? এটা কিন্তু সিলেট বোর্ডের কোশ্চেন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান দেখো, আরেকটা আছে, সেটা হচ্ছে একটা উদ্দীপক দিছে, বলছে অবসাদে ঘুম নেমে এলে, অর্থাৎ আমি যখন ক্লান্ত থাকি তখন যদি ঘুম নেমে আসে, আবার দেখেছি, আবার দেখেছি, আবার তার মানে এর আগে একবার দেখছিল, এখন আবার সে দেখতেছে, তার মানে তার স্মৃতি আবার মনে পড়ছে। তাহলে আবার দেখেছি সেই ঝিকিমিকি সবরী তিতাস, কি গভীর জলধারা, ঠিক আছে, ছড়ালো হৃদয় আমার। এই সবরী মানে কি? সবরী মানে শিকারী, সবরী মানে শিকারী, ঠিক আছে? আর যদি একটা রেফ দিয়ে দাও সর্বরী, তখন কিন্তু সেটা এই সর্বরী মানে রাত, আর সবরী মানে শিকারী। ওকে, কি গভীর জলধারা ছড়ালো হৃদয় আমার, দ্যাটস মিন আবার এইটা কিন্তু স্মৃতিকাতরতা। এখন দেখো স্মৃতিকাতরতা অপশনে আছে কিনা। ইয়েস, অপশনে আছে, এই যে এটা আবার বলতে স্মৃতি জেগে উঠেছে তার। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। বলছে কপোতাক্ষ কবিতা কোন দিকটা? নদীর প্রতি অনুরাগ, স্বদেশ প্রেম, স্মৃতিকাতরতা, নদীর প্রতি মিনতি, না এইটা না, এটাও না, উত্তর হবে গ, স্মৃতি কাতরতা। ওকে, তোমাদের সবাইকে অনেক থ্যাঙ্কস, অনেক থ্যাংক ইউ। পুরো আই হোপ পুরো ক্লাসটা তোমরা এনজয় করছো। তোমাদের ক্লাসটা কেমন লাগছে সেটাও একটু জানাও, যে তাইলে হচ্ছে আমার জন্য বুঝতে সুবিধা হবে যে তোমরা কি আসলেই আমার ক্লাস আর চাও কিনা। এটার উপরেও ডিপেন্ড করে, যদি আসলে বলো যে হ্যাঁ স্যার আসলে ক্লাস ভালো ছিল, ক্লাস আপনি পরের টপিকগুলা এবং কোন টপিক তোমার প্রবলেম হচ্ছে সেইটাও যদি জানাও, তাহলে হচ্ছে আমি ঝটপট করে হচ্ছে তোমাদের সেগুলার আগে ওই সমস্যার সমাধানের ক্লাসগুলো নিব। বুঝতে পারছো না?
তো তোমরা একটু জানাও যে হচ্ছে স্যার এই টপিকের ক্লাসগুলো নিলে আমাদের জন্য এখন ভালো হয়, উপকৃত হই আমরা। ওকে, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো, রিথিঙ্কের সাথেই থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।